আমরা পরীক্ষার জন্য মানে আপাতত এখন তো আমাদের সম্পূর্ণ বই পড়া সম্ভব না, এই জন্য আমরা কিছু নির্দিষ্ট চ্যাপ্টার আছে ওই চ্যাপ্টারগুলোই পড়ার চেষ্টা করব। এর মধ্যে প্রথমত একটু ভালো করে খেয়াল করে এই ওটার মতো চলতে থাকুক, আপনারা আপনাদের মতো কাজ করতে থাকেন, কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করবেন। প্রথমত সবার আগে বল চ্যাপ্টারটা শেষ করবেন, ঠিক আছে? এটা আমরাও করাবো আজকে। ঠিক একইভাবে পরবর্তীতে স্থির তড়িৎ, স্থির তড়িৎ, স্থির তড়িৎ। এরপরে আমাদের তরঙ্গ যে চ্যাপ্টারটা আছে না, 7 নম্বর চ্যাপ্টার, এই তরঙ্গ। এই 3টা চ্যাপ্টার ভালো করে করবেন। এই 3টা থেকে 3টা সৃজনশীল আসার সম্ভাবনা আছে, বুঝতে পারছি? এরপরে আমরা কি করব, আমাদের ওই যে কাজ শক্তি ক্ষমতার চ্যাপ্টারটা আছে না, কাজ শক্তি ক্ষমতা, এই কাজ শক্তি ক্ষমতার চ্যাপ্টারটা পড়বো। কিন্তু অনেক বেশি যে পড়বো এমন না, কিছু নির্দিষ্ট অঙ্ক করাবো যেগুলো আসার মতো। এই 4টা চ্যাপ্টার কোনোভাবে বাদ দেওয়া যাবে না, এগুলো পড়তেই হবে। এর বাইরেও আপনি চাইলে আমাদের যে ওই যে বল চ্যাপ্টারটার পাশে গতি চ্যাপ্টার যেটা আছে, গতি, সাথে আমাদের 1 নম্বর চ্যাপ্টার প্রথম অধ্যায়, আর কোনটা আছে প্রথম অধ্যায়, আর কোনটা আছে আলোর প্রতিফলন আছে, মনে আছে? এই আলোর প্রতিফলন চ্যাপ্টারটা সহজ, যদি কারো চিত্র নিয়ে সমস্যা থাকে তাহলে সে স্কিপ করে যাবে, কিন্তু এটাও ভালো করে পড়লে এখান থেকে একটা সৃজনশীল আসবে, আলোর প্রতিফলন। তো এখানে একটু খেয়াল করি, আপনি যদি 4টা অ্যান্সার করতে চান তাহলে এই 3টা ভালো করে পড়বেন, সাথে এই আলোর প্রতিফলন পড়বেন, 4টা হয়ে যাবে। যদি কারো মনে হয় যে না আমি বল চ্যাপ্টার বা এই 4টা নিয়ে কোনো সমস্যা আছে, তাহলে সেই ক্ষেত্রে সে কাজ শক্তি ক্ষমতাটা অপশন হিসেবে নেবে, গতি না। গতি থেকে কোশ্চেন অনেক সময় জটিল হয়ে যায়, সেক্ষেত্রে আমরা স্কিপ করে যাওয়ার চেষ্টা করবো। কখনো কখনো গতি এবং বল মিক্স হয়ে কোশ্চেন আসে, সো এই জন্য এটা পড়লে আবার গতি পড়তেই হবে। 1 নম্বর চ্যাপ্টারটা আপনারা চাইলে সাময়িকভাবে স্কিপ করে যাইতে পারেন, বুঝতে পারছেন আমার কথা? তো এই হলো চ্যাপ্টার বাদ দেওয়ার মানব প্ল্যান। যদি আপনি কেউ চায় তাহলে এই চ্যাপ্টারগুলো আপনি স্কিপ করে যাইতে পারবেন, বুঝতে পারছি? তো এবার যদি আমরা শুরু করি, আমাদের প্রথম যে চ্যাপ্টারটা আছে বল, এই বল চ্যাপ্টারটা করার ক্ষেত্রে আমাদের কিছু সূত্র জানতে হবে। এই সূত্রগুলো নিয়ে আমি একটু আলোচনা করি, খেয়াল করে। বলের মধ্যে আমি প্রথমেই বলছি আমরা যে সব করবো এমন না, ওই সৃজনশীলগুলো অ্যান্সার করতে আমাদের যা যা লাগবে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব, বুঝতে পারছি? তো আমরা শুরু করতেছি কি, বল। এই ওইটা বাদ দেন, আপনারা এইদিকে দেখেন। বল, বলের মধ্যে আমাদের একটা টপিক সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হলো ভরবেগের সংরক্ষণশীলতা। কি? ভরবেগের সংরক্ষণশীলতা। সো ভরবেগ সংরক্ষণশীলতা যে ব্যাপারটা খেয়াল করি একটু, ভরবেগ সংরক্ষণশীল নীতি, নীতি। সো ভরবেগ সংরক্ষণশীল নীতিটা বলতে বোঝায় কি, সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ, সংঘর্ষের পরের মোট ভরবেগ, এই দুইটা কি হবে? সমান হবে। তবে সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ বলতে কি দেখা আগে আমাদের এখানে আছে কি ভরবেগ না, ভরবেগকে আমরা পি দ্বারা প্রকাশ করি। ভরবেগকে কি দ্বারা প্রকাশ করি? পি। তাহলে পি ইজ ইকুয়াল টু হলো ভর ইন্টু বেগ, মানে এম বি, ভর ইন্টু বেগ, তাহলে এম বি। তাহলে এই যে ভরবেগ ইজ ইকুয়াল টু আমরা কি বলতে পারি? এম বি। এটা বুঝতে পারছি? এইদিকে খেয়াল করি, এটা বুঝতে পারছি? তাহলে এবার আসেন, সংঘর্ষের পূর্বে বলতে বোঝায় কি, যে মনে করেন সাপোজ দুইটা বস্তু আছে, এই একটা বস্তু, এই আরেকটা বস্তু, দুইটা সংঘর্ষ করেনি এখনো। সংঘর্ষের পূর্বে এই বস্তুটার ভর হলো m1, সংঘর্ষের পূর্বে এই বস্তুটার ভর হলো m2। এটা হলো u1, এটা হলো u2, এটা স্বাভাবিক অবস্থায় ছিল। এবার সংঘর্ষ করার পরে তাদের মধ্যে দুইটা কন্ডিশন হয়। কন্ডিশন এক কি, তাদের বেগ দুইটা ভিন্ন ভিন্ন হয়ে যেতে পারে, যে এটা এবং এটা। এটার বেগ আগে ছিল u1, এখন হয়ে গেছে কি b1। এটা ছিল আগেই ছিল u2, এখন হয়ে গেছে কি b2। এই যে পরিবর্তন হইতে পারে। অথবা আরেকটা কন্ডিশন হইতে পারে, সেটা কি? কন্ডিশন 2, সেটা হলো দুইটা মিলিত হয়ে একটা বেগ তৈরি করতে পারে। সেটা চিত্রটা এইভাবে দেওয়া থাকবে প্রশ্নে, সেটা মিলিত বেগ। এটা কি বেগ? মিলিত। আর এখানে যে বেগটা আছে সেটা কি? ভিন্ন ভিন্ন বেগ। এটা কি বেগ? ভিন্ন ভিন্ন বেগ। এই যে ভিন্ন ভিন্ন বেগ। আর এটা কি বেগ? মিলিত বেগ। এখন আসেন, এই কনসেপ্ট থেকে প্রশ্ন আসে কি, 3টা প্রশ্ন করতে পারে। প্রথম প্রশ্ন বলবে যে একটা কন্ডিশন এরকম দেওয়া আছে, এটা কি ভরবেগের সংরক্ষণশীল নীতি মেনে চলে কিনা। তো ভরবেগের সংরক্ষণশীল নীতি মেনে চলার জন্য আমাদের কি লাগবে? পূর্বের এই সংঘর্ষের পূর্বে যে মোট ভরবেগ আছে কত, এই বস্তুটার ভরবেগ কত হবে? m1 u1, এই যে ভর ইন্টু বেগ। ঠিক একইভাবে এই বস্তুটার জন্য ভরবেগ কত হবে? m2 u2, এই দুইটা মোট, মোট মানে কি যোগ। ঠিক একইভাবে আসেন, সংঘর্ষের পরে তাদের মোট ভরবেগ কত হবে? ইজ ইকুয়াল টু m1 b1 প্লাস m2
b2। বুঝতে পারছি সবাই? সো এইটা হলো ভরবেগের সংরক্ষণশীল নীতি প্রমাণ করার জন্য সূত্র। যদি আমাকে এখন এই মানগুলো দেওয়া থাকে তাহলে আমি কি করবো, সংঘর্ষের পূর্বের মোট ভরবেগ, সংঘর্ষের পরের মোট ভরবেগ, এই দুইটা বের করে সমান সমান দেখবো যে সমান সমান হয় কিনা। যদি সমান সমান হয় তাহলে সেটা কি সংরক্ষণশীল নীতি মেনে চলবে, আর যদি সমান সমান না হয় তাহলে সংরক্ষণশীল নীতি মেনে চলবে না। এটা হলো প্রথম কনসেপ্ট। দ্বিতীয় কোশ্চেন যেটা করে যে বলবে যে এটা প্রথম বস্তু ছিল, এটা কি ছিল, প্রথম বস্তু ছিল, আর এটা ছিল সেকেন্ড বস্তু। সংঘর্ষের পূর্বের প্রথম বস্তু বেগ সংঘর্ষের পরে তার পরিবর্তিত বেগ কত, মানে প্রথম বস্তুর সংঘর্ষের পরের বেগ কত, অথবা দ্বিতীয় বস্তুর সংঘর্ষের পরের বেগ কত। মানে আগে তো ছিল u1, এখন হয়ে গেছে কি b1, আগে ছিল u2, এখন হয়ে গেছে কি b2। আগে মনে করেছিল 0 মিটার পার সেকেন্ড, মানে স্থির অবস্থায় ছিল, বা 10 মিটার পার সেকেন্ড ছিল, এখন সংঘর্ষের পরে সেটা পরিবর্তন হয়েছে, ওই পরিবর্তিত বেগটা কত। সো b1 অথবা b2 এর মানটা বের করতে বলতে পারে। সো b1 এর মান বের করার জন্য সূত্রটা আমি লিখে দিই। b1 এর মান বের করার জন্য সূত্র হলো m1 মাইনাস m2, ঠিক একইভাবে u1 প্লাস 2m2 u2 ডিভাইড বাই m1 প্লাস m2, এটা হলো b1 মান বের করার জন্য সূত্র। ঠিক একই কাজ যদি আমাকে বলে b2 এর মান বের করতে হবে, কি মান বের করতে হবে, b2 এর মান। তো b2 এর সূত্রটা কি, এই সেম সূত্রই জাস্ট একটু চেঞ্জ হবে, যে m2 মাইনাস m1, এই যে u2 প্লাস 2m1 u1 ডিভাইড বাই m1 প্লাস m2, এই যে দুইটা সূত্র বসাইলে আমাদের b1 এবং b2 এর মান বের হয়ে যাবে। বুঝতে পারছি? এবার আসেন কনসেপ্ট কি, আরেকটা আছে, সেটা কি মিলিত বেগ। এই মিলিত বেগ মানে তাদের দুইটার বেগ কি হয়েছে, এখানে তো ভিন্ন ভিন্ন হয়েছে, বাট এবার কি হয়েছে, মিলিত হয়ে একটা বেগ তৈরি করছে। সহজ উদাহরণ আছে, মনে করেন সাপোজ রিক্সার ট্রাক ধাক্কা দিছে, রিক্সার ট্রাক ধাক্কা দিলে কি হবে, রিক্সা কোথায় যাবে, মানে রিক্সা কি ট্রাকের সাথে লেগে থাকবে না, অবশ্যই দূরে সরে যাবে, তাহলে তাদের বেগের পরিবর্তন ঘটবে। এটা হলো b1 এবং b2 এর মান। ঠিক একইভাবে রিক্সার সাথে মনে করেন সাইকেল ধাক্কা দিচ্ছে, অনেক সময় দেখেন না সাইকেল নিয়ে রিক্সা কি করে সামনের দিকে যেতে থাকে, মানে দুইটা মিলিত হয়ে একটা বেগ তৈরি করছে, সেটা হলো মিলিত বেগ। এখন মিলিত বেগ যদি বলে সেই ক্ষেত্রে আমাদের সূত্র একটাই, b, এই b ইজ ইকুয়াল টু হবে m1 u1 প্লাস m2 u2 ডিভাইড বাই m1 প্লাস m2। m1 মানে কি প্রথম বস্তুর ভর, m2 মানে কি দ্বিতীয় বস্তুর ভর, u1 মানে কি প্রথম বস্তুর সংঘর্ষের পূর্বের বেগ, u2 মানে কি দ্বিতীয় বস্তুর সংঘর্ষের পূর্বের বেগ। বুঝতে পারছি আমার কথা? এই জিনিসটা ক্লিয়ার হয়েছে? এটা বুঝতে পারছি? তাহলে এই জিনিসটা যদি বুঝি তাহলে এই রিলেটেড একটা ম্যাথ আছে, দেখেন এই যে সৃজনশীল প্রশ্ন কেমন আসে, দেখেন এই যে সৃজনশীল প্রশ্ন, এটার মধ্যে আমরা শুধুমাত্র গ নাম্বার কোশ্চেনটা এখন দেখব। দেখেন দুইটা বস্তু দেওয়া আছে, এখানে একটা ভালো করে বলি, এখানে দুইটা বস্তু এ এবং বি, দুইটা বস্তুই কি হইতেছে, একই দিকে যাইতেছে না। দেখো এই বস্তুটাও একই দিকে যাইতেছে, এই বস্তুটাও কি একই দিকে যাইতেছে। দুইটা বস্তু তো এমন হইতে পারে যে একটা বস্তু সামনের দিকে যাইতেছে, আরেকটা বস্তু পিছের দিকে আসতেছে। দুইটা বস্তু যদি বিপরীত দিকমুখী হয় তাহলে একটাকে পজিটিভ ধরবো, আরেকটাকে নেগেটিভ ধরবো। বুঝতে পারছি? বাট আমাদের এখানে কি হয়েছে, দুইটাই একই দিকে যাইতেছে, মানে দুইটাই পজিটিভ। এরপরে কি হয়েছে, দুইটা সংঘর্ষ হয়েছে, সংঘর্ষ হওয়ার পরে তাদের দুইটা বস্তু কি হয়েছে, মিলিত হয়ে একটা বেগে তৈরি করছে। দেখছো, এই দেখছো? তাহলে এবার আসো, আমাদের গ নাম্বার কোশ্চেন বলছে কি, সংঘর্ষের পর বস্তু দুটির মিলিত বেগ। তো সংঘর্ষের পর বস্তু দুটির মিলিত বেগ মানে কি, সংঘর্ষের পর বস্তু দুটির মিলিত বেগ মানে কি, সূত্র তোমরা মাত্র পড়ে আসছি না, এই যে গ নাম্বার সূত্র, ওই যে v ইজ ইকুয়াল টু m1 u1 প্লাস m2 u2 ডিভাইড বাই m1 প্লাস m2। ওই যে মিলিত বেগের সূত্র আমরা মাত্র যেটা পড়ে আসছি, মিলিত বেগের সূত্র মাত্র যেটা পড়ে আসছে, এই যে মিলিত বেগের সূত্র মাত্র যেটা পড়ে আসছে, তাহলে এই সূত্রটা আমরা এখানে বসাইছি। এখন m1 u1 এর মান কি জানি না, m1 কত, এই যে 40 কেজি, 40, u1 এর মান কত আছে 20 মিটার পার সেকেন্ড, প্লাস m2 এর মান কত আছে 60 কেজি, u2 এর মান কত দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড। তাহলে ঠিক একইভাবে 40 যোগ 60, বুঝতেছি? তাহলে এবার এটা ক্যালকুলেশন করতে পারবো আশা করি, যে 40 ইন্টু 20 মানে কত 8000 যোগ 6000 100, না এটা তো 8000 না 800 মনে হয় না, ক্যালকুলেটর আছে না, ক্যালকুলেটর দিয়ে করবা। ঠিক একইভাবে এটা হলো 1400 ডিভাইড বাই 100, তাহলে মনে করো 14, এই 14 মিটার পার সেকেন্ড হলো আমাদের কি মিলিত বেগে, মানে প্রথম বস্তু 20 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছিল, দ্বিতীয় বস্তু 10 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছিল। যেহেতু এটার বেগ বেশি, ও আইসা কি করবে, ওরা ধাক্কা দিবে, ধাক্কা দেওয়ার পর কি হচ্ছে, দুইটা মিলিত হয়ে একটা বস্তু তৈরি করছে, একটা বেগ তৈরি করছে। তাহলে তারা দুইজনেই কি হইতেছে, এবার 14 মিটার পার সেকেন্ড থেকে সামনের দিকে যাইতেছিল। বুঝতে পারছি নাকি বাড়ি নেই? এটা ক্লিয়ার হয়েছে? এবার আসেন, আমাদের আরেকটা জিনিস আছে, যেমন কি আমাদের এই সেম কোশ্চেনটাই আরেকভাবে আসতে পারে। এখানে আমাদের ভরবেগ সংরক্ষণশীল নীতি বলছে, কোশ্চেনটাকে গতিশক্তি রূপান্তর করতে বলতে পারে। কি রূপান্তর? গতিশক্তি। গতিশক্তি রূপান্তরের ক্ষেত্রে
গতিশক্তি রূপান্তরের ক্ষেত্রে আমরা জাস্ট এখানে এই যে ভরবেগের জায়গায় জাস্ট গতিশক্তি অ্যাপ্লাই করবো, আর কিছুই না, আর কিছুই না। গতিশক্তি খেয়াল করি, সরাসরি প্রশ্নে গতিশক্তির কথাটা উল্লেখ করেও দিতে পারে, আবার নাও করে দিতে পারে। সো যদি না করে দেয় সেক্ষেত্রে কি দেওয়া থাকবে, সেক্ষেত্রে স্থিতিস্থাপক কিনা, বস্তুটি কি কিনা স্থিতিস্থাপক কিনা, তাহলে ওইটা বলতে পারে। তো আমাদের এখানে গতিশক্তি আমরা লিখে নিই, এই যে গতিশক্তি। গতিশক্তি সূত্র কি মনে আছে? গতিশক্তি সূত্রকে আমরা ইকে দ্বারা প্রকাশ করি। ইকে ইজ ইকুয়াল টু কি, হাফ এম বি স্কোয়ার। এই যে হাফ এম বি স্কোয়ার, এটা হলো আমাদের গতিশক্তি সূত্র, এটা আমরা সবাই জানি নাকি? বস্তু কয়টা? দুইটা, সংঘর্ষের পূর্বে এবং সংঘর্ষের পরে দুইটা কাহিনী হয়। সংঘর্ষের পূর্বে যে বস্তুটা ছিল সেটার মধ্যে গতিশক্তি সূত্র কি হবে, হাফ হাফ প্রথম বস্তু যেহেতু, তাহলে m1, প্রথম বস্তুর বেগ কত ছিল u1, এটার উপর স্কোয়ার। ঠিক একইভাবে সংঘর্ষের পূর্বে দ্বিতীয় বস্তু কি হবে, m2 u2 স্কোয়ার। ঠিক একইভাবে সংঘর্ষের পরে মনে করো দুইটা বস্তু, u1 হয়ে গেছে b1, u2 হয়ে গেছে কি b2, তাহলে কি হবে হাফ m1 b1 স্কোয়ার প্লাস হাফ m2 b2 স্কোয়ার। বুঝতে পারছি নাকি পারিনি? এই যে সংঘর্ষের পূর্বের যে অংশটা এটা বের করে দেখবো, সংঘর্ষের পরের এই অংশটা বের করে দেখবো, দুইটা কি হয় কিনা, সমান হয় কিনা। যদি সমান হয় তাহলে সেটা কি হয়ে যাবে, ওই গতিশক্তি সংরক্ষণশীল নীতি মেনে চলবে, অথবা জিনিসটা স্থিতিস্থাপক হবে। কি স্থিতিস্থাপক? স্থিতিস্থাপক হবে। যদি সমান না হয় তাহলে স্থিতিস্থাপক হবে না। বুঝতে পারছি নাকি পারিনি? ক্লিয়ার হয়েছে? এবার আসেন, এটা চাইলে আপনি অন্যভাবে করতে পারেন, দুই পাশ সবগুলা থেকে হাফ উঠিয়ে দেন। হাফ উঠিয়ে দিলে কি হবে, m1 u1 স্কোয়ার m2 u2 স্কোয়ার। ওই আগের মতোই সূত্রটা থাকে, জাস্ট একটা করে ই আসবে, স্কোয়ারের জিনিসটা বেশি আসতেছে। বুঝতে পারছি নাকি পারি নাই? সো সেই একই কোশ্চেন এই টাইপটা দিয়ে আমরা আরেকটা সৃজনশীল, ওই যে আগের যে সৃজনশীলটা ছিল সেটার গহ নাম্বারটা দেখতে পারি। এই দেখেন গহ নাম্বার কি বলছে, গহ নাম্বার কোশ্চেনে কি বলছে দেখেন, উদ্দীপকের উল্লেখিত ঘটনায় গতিশক্তি সংরক্ষিত হবে কিনা। সো গতিশক্তি সংরক্ষিত হওয়ার জন্য আমরা সূত্র কি বলছি, সংঘর্ষের পূর্বের অবস্থানের মোট যোগফল, সংঘর্ষের পরের মোট যোগফল। তাহলে সংঘর্ষের পূর্বে কি হয়েছে দেখেন তো, সংঘর্ষের পূর্বে সংঘর্ষের পূর্বে প্রথম বস্তুর জন্য গতিশক্তি সূত্র কি হবে, হাফ m1 u1 স্কয়ার। দ্বিতীয় বস্তুর জন্য সূত্র কি হবে, হাফ m2 u2 স্কয়ার। এটাকে আমি সংঘর্ষের পূর্বে যেহেতু আমি ধরলাম ই কে এই পাশে লেখা রাখলাম যে পূর্বে, মানে সংঘর্ষের পূর্বের অবস্থান বোঝানোর জন্য। তাহলে এখানে খেয়াল করো, m1 এর মান তুমি জানো কত, 40, u1 এর মান জানো 20, m2 এর মান জানো 60, u2 এর মান কত 10। সেই মানগুলো আমরা যদি এখানে ইনপুট দিই, কেউ ক্যালকুলেশন করে ফেলেন যে m1 এর মান কত 40, u1 এর মান কত 20, 20 এর উপর স্কয়ার প্লাস আবার হাফ, m2 এর মান কত আছে 60, u2 এর মান কত আছে 10, 10 এর উপরে স্কয়ার। তাহলে এটা ক্যালকুলেশন করে ফেলো, 20 40 400 মানে 8000, এটা 30 100 মানে 3000, 11,000 নাকি, হ্যাঁ 11,000। এত কি হবে শক্তি যেহেতু, তাহলে এত ঝুল। বুঝতে পারছি আমার কথা? তো সংঘর্ষের পূর্বের মোট শক্তি আমরা পাইলাম। এবার আসো সংঘর্ষের পরে মোট শক্তি যখন বের করতে যাবা, তুমি তো দেখছো অলরেডি কি হয়ে গেছে, মিলিত বেগ তৈরি করছে না। তাহলে সূত্রটা কি আসবে, ই কে ধরলাম পরে, এই যে পরের কাহিনী, প্রথম বস্তুর জন্য হাফ m1 b স্কোয়ার, কারণ দুইটার বেগ মিলিত বেগ b। ঠিক একইভাবে আবার হাফ m2 b স্কোয়ার, দুইটার বেগই তো b, এই জন্য b। তাহলে b এর মানটা কিন্তু আমরা একটু আগে গ থেকে পাইছি, কত 14 পাইছিলাম। তাহলে হাফ, তুমি চাইলে এখান থেকে কমন নিতে পারো, যে হাফ b স্কোয়ার আমরা কমন নিয়ে ফেলতে পারি, তো থাকে কত m1 প্লাস m2। তাহলে আবার হাফ, এই b এর মান কত পাইছিলাম আমরা 14, 14 এর উপর স্কোয়ার, m1 এর মান কত পাইছি 40, আর m2 এর মান কত পাইছি 60। তাহলে হাফ 14 এর উপর স্কোয়ার করলে কত আসে 196, 40 100, এটা কাটাকাটি করলে 50, 50 আর 196 করলে কত আসে 8000 সামথিং মনে হয়। কত করো করো, 9800। তো খেয়াল করো, এই যে এখানে যে গতিশক্তির পরিবর্তনটা হয়েছে, দেখো তো দুইটা মান কি সেম আসছে না। যদি সেম না আসে তাহলে কি সংরক্ষিত হবে নাকি হবে না? তাহলে এখানেও কি হবে না, সংরক্ষিত হবে না। তাহলে এটা লিখে দিবা যে লাস্টে দিয়ে, যে সংরক্ষিত হবে না। বুঝতে পারছি? তাই বুঝতে পারছি সৃজনশীলটা ক্লিয়ার হয়েছে? এবার আসেন আমাদের এই টাইপের এই চ্যাপ্টারের আমাদের আরেকটা টপিক আছে,
সেটা বোঝার জন্য আমাদের কি করতে হবে, আমাদের কিছু বেসিক জানতে হবে। বেসিকটা হলো আমাদের ঘর্ষণ বল জানতে হবে। কি বল? ঘর্ষণ বল। ঘর্ষণ বল। সো ঘর্ষণ বল জিনিসটা কি আসলে একটু খেয়াল করি। ঘর্ষণ বল বলতে বোঝায় কি, মনে রাখবেন, ভরবেগের পরিবর্তন বলের ঘাতের সমান হয়। ভরবেগের পরিবর্তন বলের ঘাতের সমান হয়। ভরবেগ মানে তো জানি এমবি। বলের ঘাত বলতে বোঝায় বল ইন্টু সময়, বল ইন্টু সময়। তাহলে ভরবেগের পরিবর্তন মানে কি, যে প্রথমটার ভরবেগ হলো এমবি মাইনাস আদি ভরবেগ কত এম ইউ ইজ ইকুয়াল টু বলের ঘাত মানে কি এফ টি। এই যে বলের ঘাতের সমান, বুঝতে পারছি নাকি পারি নাই? এটা ক্লিয়ার হয়েছে? এই যে ভরবেগের পরিবর্তন বলের ঘাতের সমান। ঠিক একইভাবে এখান থেকে খেয়াল করি, আমরা কি লিখতে পারি, যে এফ ইজ ইকুয়াল টু এই এম বি মাইনাস এম ইউ, এই টিটার এই পাশে পাঠিয়ে দাও, ভাগ হয়ে যাবে না, ভাগটি। ঠিক একই কাজ এখান থেকে খেয়াল করো, এফ ইজ ইকুয়াল টু উপরে আমরা এম কমন নিতে পারি না? যদি আমরা এম কমন নিই তাহলে কি থাকে, বি মাইনাস ইউ বাই টি। তাহলে এম ইজ ইকুয়াল টু এই বি মাইনাস ইউ বাই টি আমরা আলাদা লিখতে পারি না? বি মাইনাস ইউ বাই এই যে টি লেখা যায়। এই বি মাইনাস ইউ বাই টি মানে কি আবার ত্বরণ। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এম এ। তাহলে এফ ইজ ইকুয়াল টু এম এ। বুঝতে পারছি? এখানে যে জিনিসটা আমাদের ঝামেলা বা লাগবে যেটা, সেটা হলো যে এফ ইজ ইকুয়াল টু এম এ। ভালো কথা, কিন্তু এখানে এই এফ বলতে কি বুঝাইতেছে? এফ বলতে বোঝাচ্ছে বল, কিন্তু সেই বলটা হলো নিট বল। সেই বলটা কি? নিট বল। আর এই এমটা হলো নিট ভর। নিট ভর। এখন নিট বল, নিট ভর মানে কি? নিট বল বলতে বোঝায়, মনে করো সাপোজ একটা বস্তুকে সরানোর জন্য অনেকজনে বল দিতেছে, সবার বল তো কার্যকরী হবে না। যেই বলটা কাজ করতেছে সেটা হলো আমাদের কি, নিট বল, মানে প্রযুক্ত বল বা আমরা কার্যকরী বল যেটা বলি। কার্যকরী বল বলতে আমরা সহজে যদি একটু বলি, যে মনে করো সাপোজ এই যে একটা বস্তু, এই বস্তুটার মধ্যে ঘর্ষণ আছে, এই বস্তুটার মধ্যে কি আছে, ঘর্ষণ আছে। এখন এই বস্তুটাকে তুমি সরাবা, সরানোর জন্য তুমি এফ পরিমাণ বল দিচ্ছ। এফ পরিমাণ বল দিলে এখানে তো ঘর্ষণ বল আছে এফ কে, ঘর্ষণ বলকে আমরা কি বলি, এফ কে ধরি। তাহলে এই বস্তুটা সরবে কতটুকু আসলে, সরবে কত? মনে করো সাপোজ ঘর্ষণ যদি না থাকে, আমি একটা বস্তু এখানে রাখলাম, 100 নিউটন বল দিলে এই বস্তুটা এই পর্যন্ত আসছে। এখন এখানে ঘর্ষণ আছে 2 বল, ঘর্ষণ আছে কত নিউটন? ঠিক একইভাবে আমি যদি আবার এটাকে 100 নিউটন বলই দিই, এটা কি আগের মতো এই জায়গায় আসবে? না, একটু কম আসবে। কতটুকু কম আসবে? ওই যে 2 নিউটন কাটাকাটি হয়ে যেটা থাকবে সেটা। বুঝি নাই? তাহলে এখানে খেয়াল করেন, আমি বল দিছি কি, এফ পরিমাণ বল দিচ্ছি, এখানে ঘর্ষণ বল আছে কি, এফ কে। তাহলে এখানে কাজ করবে কতটুকু, এফ মাইনাস এফ কে। বুঝি নাই? তাহলে এই যে যেই বলটা কাজ করতেছে সেটাকে আমরা এফ প্রাইম দ্বারা প্রকাশ করি। এখানে আসেন, এই এফ প্রাইম আসলে কি বোঝায়? এফ প্রাইমকে আমরা বলি হলো কার্যকরী বল। এফ প্রাইমকে আমরা কি বলি, কার্যকরী বল। আর এই এফ কে আমরা বলি প্রযুক্ত বল। এই এফ কে কি বলি, প্রযুক্ত বল। আর এই এফ কে দ্বারা আমরা বলি ঘর্ষণ বল। এই এফ কে কি বলি, ঘর্ষণ বল। বুঝতে পারছি নাকি পাইনি? এখান থেকে খেয়াল করেন, আমাদের মেইন টপিক ঘর্ষণ বল। এই ঘর্ষণ বলের সূত্র আমরা এখান থেকে পাই, যে এফ কে ইজ ইকুয়াল টু এফ মাইনাস এফ প্রাইম। এটা হলো একটা সূত্র। যদি তোমাকে প্রযুক্ত বল এবং কার্যকরী বল দেওয়া থাকে, সেটা বিয়োগ করলে আমরা ঘর্ষণ বল পেয়ে যাব। অথবা তোমার এই এফ কে আরেকটা সূত্র আছে, সূত্রগুলো একটু মনে রাখতে হবে। মিউ আর, মিউ আর। এই মিউ বলতে কি বোঝায়, মিউ বলতে বোঝায় ঘর্ষণ সহগ। মিউ বলতে কি বোঝায়, ঘর্ষণ সহগ। আর আর বলতে ওজন। ওজন মানে তো আমি আবার জানি কি, এমজি। তাহলে এখান থেকে আমি আবার লিখতে পারি এফ কে ইজ ইকুয়াল টু, এফ কে ইজ ইকুয়াল টু মিউ এমজি। বুঝতে পারছি? এখন কথা হলো, মিউ মানে কি, ঘর্ষণ সহগ। এটা সরাসরি দেওয়া থাকবে, একটা মান দেওয়া থাকবে, ঘর্ষণ সহগের মান বা ঘর্ষণ গুণাঙ্ক বলা থাকতে পারে, যেটার মানই দেওয়া থাকে ওটা কি, মিউর মান। মিউর মান যদি সরাসরি না দেওয়া থাকে, সেই ক্ষেত্রে মিউর মান বের করার জন্য একটা সূত্র আছে, মিউ সমান সমান টেন থিটা। মিউ সমান সমান কি, মিউ সমান সমান, মিউ সমান সমান টেন থিটা, মানে থিটার মান দেওয়া থাকবে। থিটার মান দেওয়া থাকলে তুমি মিউ মান বের করে নিতে পারবা। সো ঘর্ষণ বলের সূত্র কয়টা, চারটা। কয়টা, চারটা। একটা হলো যদি আমার প্রযুক্ত বল এবং কার্যকরী বল দেওয়া থাকে, আমরা বিয়োগ করলে ঘর্ষণ বল পেয়ে যাব। যদি আমাদের ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া থাকে এবং ওজন দেওয়া থাকে সরাসরি, তাহলে আমরা এফ এর মান বসাই দিতে পারবো। যদি ওজন না দিয়ে আমাদের বস্তুর ভর দেওয়া থাকে বা অভিকর্ষ ত্বরণ, তো আমি জানি বস্তুর ভর দেওয়া থাকলে আমরা ঘর্ষণ বল বের করার জন্য সূত্র এটা। যদি ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া না থাকে, থিটার মান দেওয়া থাকলে আমরা ঘর্ষণ গুণাঙ্ক বের করতে পারবো। বুঝতে পারছি? এতটুকু, এতটুকু কাজে লাগে, আপনার একটা সৃজনশীলের গ করতে পারবেন। দেখেন, এই দেখেন এখানে, এখানে আসেন, একটা এইখানে একটা কপি গল দেওয়া আছে, আমি দেখবো না কি দেওয়া আছে, আমি দেখবো গ নাম্বার কোশ্চেনটা। একটু খেয়াল করি, গ নাম্বার কোশ্চেন আমাকে কি বলছে, গ নাম্বার কোশ্চেন কি বলছে বলেন।
বলছে পি বস্তুর উপর ঘর্ষণ বল নির্ণয় করো। এখন পি বস্তু কোনটা? এই যে এটা। আচ্ছা এখানে একটু মানটা মিস্টেক আসছে। পি বস্তুর ভর দেওয়া ছিল 2 কেজি। পি বস্তুর ভর কত? 2 কেজি। তাহলে খেয়াল করো, পি বস্তুর ঘর্ষণ বল বের করতে হচ্ছে। তো ঘর্ষণ বলের সূত্র তো আমরা অনেকগুলো জানি। ঘর্ষণ বলের সূত্র কি জানি আমরা? এফ কে ইকুয়াল টু ওই যে এফ মাইনাস এফ প্রাইম জানি। ঠিক একইভাবে এফ কে ইকুয়াল টু মিউ আর জানি। আবার কি জানি? এফ কে ইকুয়াল টু মিউ এম জি জানি। কথা হলো কোনটা বসাবো? কোনটা বসবে বলেন তো? এই তিনটা সূত্রের মধ্যে কোনটা বসবে? হ্যাঁ, এফ মাইনাস এফ প্রাইম। এফ মাইনাস এফ প্রাইম মানে কি? পি বস্তুর জন্য কি কি দেওয়া আছে দেখো তো। পি বস্তুর জন্য ভর দেওয়া আছে না 2 কেজি? আর কি কিছু দেওয়া আছে? না, এখানে কি দেওয়া আছে? ঘর্ষণ সহগ দেওয়া আছে, দেখছো? তো আমাদের কোন সূত্রটা বসবে? এই যে এফ, এফ কে ইকুয়াল টু কি মিউ এম জি। তাহলে মিউ এম জির মান কত দেখো তো? মিউর মান কত আছে? মিউর মান দেওয়া আছে 0.2। এম এর মান কত দেওয়া আছে? কোন বস্তু? পি বস্তু। পি বস্তুর ভর কত আছে? 2 কেজি। জি এর মান 9.8। এটা ক্যালকুলেশন করে ফেলেন যে 19.6 আসবে। 19.6 এত নিউটন, যেহেতু কাজ বল। বুঝতে পারছি? ক্লিয়ার হয়েছে? ঠিক একই কাজ। এবার আসেন এই ঘর্ষণ বল রিলেটেড বাদে আমাদের আরেকটা টপিক আছে, সেটা হলো কপিকল। সেটা কি? হ্যাঁ, এই এতটুকু করলেই 4 নাম্বার 3 নাম্বার পাইতেছে, কিন্তু কথা হলো যে এইটাই পরীক্ষা হলে ধরতে পারবেন না, এটাই সমস্যা। এবার আসেন আমরা কপিকল করব। কপিকলের ক্ষেত্রে আমাদের টপিক হলো 3টা। কয় রকমের কোশ্চেন আসে? 3 রকমের প্রশ্ন আসে। তো আমরা 3 রকমের প্রশ্নই দেখার চেষ্টা করব। দেখেন এই যে কপিকল তো একটু ভালো করে মনোযোগ দিন। কপিকলের ক্ষেত্রে প্রথমত আমি একটা কপিকল আঁকি, তাহলে আর একটু ক্লিয়ার হবে। দেখো কপিকল চিনি তো নাকি? দেখেন দুইটা বস্তু ঝুলাই দিছি। একটা কপিকল বলতে বুঝি তো কপিকল। এখানে আমাদের 3টা টাইপ হয়, আমরা একটা টাইপ নিয়ে আপাতত আলোচনা করতেছি। এখানে মনে করেন একটা বস্তু আছে, এই যে একটা বস্তু, এইখানে আরেকটা বস্তু। এই বস্তুটার ভর ধরলাম আমি m1, এই বস্তুটার ভর দিলাম আমি m2। ভালো করে বুঝেন, বস্তু যেহেতু এই পাশে ঝুঁকে পড়ে যাইতেছে, তাহলে বুঝাই যাইতেছে যে এই বস্তুটার কি ভরটা বেশি। তাহলে এই বস্তুটার ভরটা আমি ধরে নিলাম, সাপোজ আমি ধরে নিছি যে m2টা কি বেশি। প্রশ্নের ভিতরে m1টাও বেশি থাকতে পারে, জাস্ট কনসেপ্টটা বোঝার চেষ্টা করেন। যেহেতু এই বস্তুর ভর বেশি, এই বস্তুটা তো নিচের দিকে পড়ার চেষ্টা করবে। এই বস্তুটার ওজন বের করার জন্য সূত্র কি মনে আছে? ওই যে F2। দ্বিতীয় বস্তু যেহেতু F2 ধরলাম, তাহলে F2 সূত্র কি? mg m2 g। ঠিক একইভাবে এই বস্তুটা প্রথমটা, তাহলে m1 এই যে g। বুঝতে পারছি? ওই যে m এর সূত্র থেকে আসছে। ক্লিয়ার? তাহলে এবার খেয়াল করেন, যেহেতু এই বস্তুটার দুইটার মধ্যে g এর মান সেম না, 9.8, ডিপেন্ড করতেছে কার উপর? m2 এবং m1 এর উপর, যে কোন বস্তুটা। যেহেতু m2 বড়, তাহলে এই বস্তুটার ওজনটাও কি বেশি। বুঝতে পারছি আমার কথা? এখন এই বস্তুটা যে এই পাশে পড়বে, আমাদের এখান থেকে কোশ্চেন আসে ত্বরণের মান বের করা। কিসের মান বের করা? ত্বরণের মান বের করা। কিসের মান? ত্বরণের মান। এখন কথা শুনেন, ত্বরণের মান বের করতে গেলে আমাদের দেখেন বস্তুতে এই পাশে পড়বে, এই পাশে পড়তে গেলে আমাদের ত্বরণের মান বের করার জন্য সূত্র আমরা পড়ে আসছি একটু আগে। এটা একটা কাজ করি, ত্বরণের মান বের করার জন্য সূত্র পড়ে আসছি। F ইজ ইকুয়াল টু কি? ma পড়ে আসছি না? এখান থেকে আমরা লিখতে পারি না যে a ইজ ইকুয়াল টু কি? F বাই m। লিখতে পারি। F মানে কি বলছিলাম একটু আগে? নেট বল। এখানে খেয়াল করেন, বস্তু এই পাশে পড়বে, ওর ওজন মনে করেন 50 কেজি। ওর ওজন কত কেজি? আর এই বস্তুটার ওজন মনে করেন 10 নিউটন, 10 কেজি। কত কেজি? এই বস্তুটা যে পড়বে এই পাশে 50 কেজি নিয়ে পড়বে, ওরে বাধা দিবে কে? এই বস্তুটা বাধা দিবে না। এই বস্তু চেষ্টা করবে যে ওর দিকে যে এসে পড়ুক। কারণ বাধা দিবে মানে কি? ওর বল যতটুকু আছে ততটুকু দিয়েই তো বাধা দিবে। তাহলে এটা কি আসলে কতটুকু বল পাবে পড়ার জন্য? চলে কিভাবে? ওই F2 থেকে এই F1টা কি করছি আমরা? বিয়োগ করছি। তাহলে এই যে F এর মান, এটা হলো কি? F2 মাইনাস F1। কারো বুঝতে সমস্যা আছে? ঠিক একইভাবে আসেন m মানে কি? নিট বর। তাহলে এই প্রযুক্তিতে কয়টা বর কাজ করতেছে? দুইটা, একটা m1 একটা m2। তাহলে এই দুইটাকে যোগ করে দাও, m1 প্লাস m2। বুঝতে পারছি? তাহলে এইখান থেকে এই সূত্রটা আমরা চাইলে লিখতে পারি সাজিয়ে, যে a ইজ ইকুয়াল টু
ওই F2 মানে কি M2G, F1 মানে কি M1G, দুইটার মধ্যে কি কমন নেওয়া যায়, G কমন নেওয়া যায়, তাহলে লেখা যায় M2 মাইনাস M1, নিচে হলো M1 প্লাস M2। বুঝতে পারছি নাকি পারি নাই? এটা বুঝতে পারছি। তাহলে প্রথম বস্তুর এই প্রথম কনসেপ্টের ক্ষেত্রে আমাদের A এর মান বের করার জন্য সূত্র এটা। ক্লিয়ার? A এর মান বের করাটা বুঝতে পারছি। ঠিক একই কাজ যদি আমরা আরেকটা টাইপ দেখি, ওকে আরেকটা জায়গায় হবে না, হ্যাঁ দেখো দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে কি হয়, দ্বিতীয় কনসেপ্টের ক্ষেত্রে ত্বরণের মানই বের করতে বসে আগেরটার মতো। ঠিক একই কাজ দেখো, এখানে কি থাকে, এখানে আরেকটা বস্তু এক্সট্রা থাকে, এই যে আরেকটা বস্তু আছে, এই বস্তুটার ভর আছে M3, বস্তুটার ভর কত M3, এখানে কোনো ধরনের ঘর্ষণ নাই, এই বস্তুর মধ্যে কোনো ধরনের ঘর্ষণ নাই, এটা হলো টাইপ 2 বলতেছি আমরা, টাইপ 2। এখানে খেয়াল করো, এটা আরো একটু উপরে উঠে দিই, দেখো সো এখানে আমাদের ত্বরণের মান বের করতে বলছে, সূত্র আগের মতোই সেম। এবার দেখো তো এই বস্তুটা যে নিচের দিকে পড়বে, এই বস্তুটা যে নিচের দিকে পড়বে যেহেতু ওর ওজন বেশি, এই বস্তু ছাড়া এই বস্তুর তো কোনো ঘর্ষণ নাই, ওটা যে আটকে রাখবে এরকম তো কিছু না, ওটা থাকা যা কথা না থাকাও কি একই কথা। তাহলে এখান থেকে আমাদের ত্বরণের মান বের করার সূত্র কি, A সমান সমান হলো F/m, এর F এর মান কি হবে বলেন তো, আগের মতোই সেম F2 মাইনাস F1, কিন্তু বস্তুর ভর এখানে কয়টা ভর কাজ করতেছে, তিনটা, M1 M2 M3, তাহলে তিনটা যোগ করে দিতে হবে, জাস্ট এতটুকুই পার্থক্য আর কিছু না। বুঝতে পারছি নাকি পারি নাই? তাহলে আগের মতো উপরে যদি আমি G কমন নিয়ে ফেলি তাহলে লিখতে পারি কি M2 মাইনাস M1 আর M1 প্লাস M2 প্লাস M3। এই বলেন এখানে G কমন নিছে, এই যে ব্যাপারটা বুঝতে পারছি তো নাকি, আমরা একটা লাইন কমায় করতেছি আর কিছুই না। এই যে খেয়াল করেন, বুঝতে পারছি এটা। এবার আসেন এই সেম কাজ যেটা আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ, সেটা হলো এই 3 নাম্বার টাইপটা, 3 নাম্বার টাইপ, এটা একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখেন। ওকে খেয়াল করো এইখানে কি হয়, এটার মধ্যে কিন্তু কোনো ধরনের ঘর্ষণ ছিল না, ছিল না, কিন্তু বাট এবার এখানে ঘর্ষণ আছে, এই বস্তুটার মধ্যে কি আছে, একটা ঘর্ষণ বল আছে, এটা বলে দিচ্ছে প্রশ্নে। এখন প্রশ্নে সরাসরি বলতেও পারে নাও বলতে পারে যে ঘর্ষণ বল আছে, এটা সরাসরি বলবে না, তোমার কি দেওয়া থাকবে, মিউর মান দেওয়া থাকতে পারে, কিসের মান দেওয়া থাকতে পারে, মিউ মানে কি ঘর্ষণ সহগ, এটা তো ঘর্ষণ বলের একটা একক। ও মিউর মান দেখলেও তুমি বুঝবা এখানে কি আছে, ঘর্ষণ বল আছে। বুঝতে পারছি নাকি পারি নাই? তাহলে এবার চিন্তা করো, এবার এই বস্তুটার ওজন বেশি, ভালো কথা, এই বস্তুটা পড়বে নিচে, কিন্তু এই বস্তুটা পড়ার ক্ষেত্রে এই এতক্ষণ তো শুধুমাত্র এই বস্তুটা বাধা দিতেছিল, বাট এবার তো এই ঘর্ষণ বলটাও কি করবে, ওরা বাধা দেওয়ার চেষ্টা করবে না, এই বুঝি নাই, বাধা দেওয়ার চেষ্টা করবে কিনা। তাহলে এবার খেয়াল করেন তো এখানে এফ এর মানটা কি আসবে বলেন তো, এই এফ এর মানটা কি আসবে, M2 নিচের দিকে পড়বে, এই M2 থেকে বাধাপ্রাপ্ত হবে কে কে, F1 বাধাপ্রাপ্ত দিবে, সাথে কে দিবে বাধা, F কে দিবে, তাহলে মাইনাস এই F কে, বুঝি নাই, এই বুঝতে পারছি। আর নিচে বস্তুর ভর কয়টা আছে, তিনটা, আগের মতোই M1 প্লাস M2 প্লাস M3। তাহলে এবার খেয়াল করেন এই F2 মানে কি M2G, F1 মানে কি M1G, মাইনাস F কে মানে কি ওই যে মিউ M3G, পড়ছি না একটু আগে সূত্র, মিউ MG পড়ছি না, ওই মিউ M3 কেন লিখছি, যে এই বস্তুটার ভর হলো 3 আছে, তাহলে নিচে হলো M1 প্লাস M2 প্লাস M3, এটা হলো আমাদের ত্বরণের মান বের করানোর সূত্র। ক্লিয়ার আমার কথা? সো এই যে কপিকল, এটা বুঝতে পারছি কপিকল, এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কপিকল। আচ্ছা এবার আসেন এই যে কনসেপ্টটা আছে না, এই কনসেপ্ট দিয়ে দেখেন এই যে আমরা যে সৃজনশীলটা সলভ করতেছিলাম, ওই সৃজনশীলের বাকি অংশটা করতে পারবে। দেখেন এই যে এইখানে বলেন তো এটা কত নাম্বার টাইপের সাথে মিলে, কত নাম্বার টাইপের সাথে মিলে, 3 নাম্বার। কিভাবে বুঝলাম আমি, কিভাবে বুঝলাম, ওই যে ঘর্ষণ সহগ দেয়া আছে। এবার আসেন কোশ্চেন কি বলছে, কোশ্চেন বলছে ভূপৃষ্ঠে পতিত হওয়ার সময় পি বস্তুটির ত্বরণ, এই যে কি বলছে মূলত ত্বরণ এবং অভিকর্ষ ত্বরণের মধ্যে তুলনা করতে, তাহলে আমাদের বের করতে হবে ত্বরণ আর অভিকর্ষ ত্বরণ, আমি জানি কত 9.8, এই দুইটার মধ্যে তুলনা করতে বলছে। তাহলে আমরা মেইন কথা হলো অভিকর্ষ ত্বরণ মানে ত্বরণ বের করতে হবে। তো ত্বরণ বের করার জন্য এই কনসেপ্টের জন্য ত্বরণের বের করার সূত্র কি পড়ছিলাম, ভুলে গেছেন, কোনো দরকার নেই, সূত্র মনে রাখার কোনো দরকার নেই, এই যে এতক্ষণ যা পড়াইছি F/m। এখানে খেয়াল করেন বস্তুর ওজন বেশি কার, এই বস্তু বি বস্তু নাকি পি বস্তু, এই বস্তু, কেমনে বুঝলাম, এটা 66 কেজি, এটা হলো কি 30 কেজি, একদম অন্ধ দেখাও বুঝতে পারবে যে এটা কি ওজন বেশি। তাহলে এই বস্তুটার যেহেতু ওজন বেশি, তাহলে এই বস্তুটাই তো নিচের দিকে পড়বে। এখন এই বস্তুটাকে বাধা দিবে কে, মনে করো এই বস্তুর ওজন আমরা ধরলাম ওই যে F1, এই বস্তুটাকে ধরলাম কি F2,
এই বস্তুটাকে ধরলাম মনে করেন ওই যে ঘর্ষণ বল যেহেতু আছে এফ কে, বুঝি নাই, তাই বুঝতে পারছি। তাহলে এবার খেয়াল করেন এই বস্তুটা নিচের দিকে পড়বে, এই বস্তু থেকে কি করব এফ টু বাদ দিব, এফ কে বাদ দিব, বুঝি নাই, নাকি আবার এফ টু থেকে এফ ওয়ান আর এফ কে বাদ দিবেন, আগেরটার মতো কমন সূত্র মুখস্থ করবেন। আমাদের যেটা পড়বে ওইটা থেকে কি করব বাধা দিব, এই এতটুকু বুঝলেই হলো যে এফ ওয়ান থেকে আমি এফ টু বাদ দিব, মাইনাস কি করব এফ কে বাদ দিব, আর নিচে কি হবে তিনটা বস্তুর যোগফল এম ওয়ান প্লাস এম টু প্লাস এম থ্রি। বুঝতে পারছি নাকি পারি নাই? তাহলে এবার খেয়াল করেন এফ ওয়ান এর মানে কি ওই এম ওয়ান জি, মাইনাস এফ টু মানে কি এম টু জি, মাইনাস এফ কে এর মান এই দেখেন গ থেকে বের করে আসছেন না, ঘর্ষণ বল, ঘর্ষণ বল বের করছেন না, বের করলে যদি প্রশ্নে না বলে থাকতো তাহলে আমরা এফ কে এর মান বের করে নিতাম। কিভাবে সূত্র, ওই যে মিউ এম জি, এই মিউ এম জি সূত্র দিয়ে আমরা কিন্তু গ থেকে বের করে আসছি, এইটা এই গ এর মানটা নিয়ে এসে এখানে বসাই দেন, নিচে এম ওয়ান প্লাস এম টু প্লাস এম থ্রি বসাই দেন, বসাই দিলে একটা ত্বরণের মান পাইছি। এই ত্বরণের মান নিয়ে কারো সমস্যা আছে? ত্বরণের মান বের হলো। এবার আসেন জি অভিকর্ষ ত্বরণ, অভিকর্ষ ত্বরণের মান কত 9.8, এই যে মিটার পার সেকেন্ড। কারো বুঝতে সমস্যা আছে? এবার বলছে কি দুইটার মধ্যে তুলনা করতে, তুলনা বলতে কি বোঝায়, আমরা এ বাই জি লিখবো, কি লিখবো এ বাই জি, কেউ চাইলে জি বাই এ লিখতে পারেন, কোনো সমস্যা নেই। এ বাই জি মানে কি উপরে এ এর মানটা বসাবেন আর নিচে জি এর মানটা বসাবেন, বসানোর পর দুইটাই তো সংখ্যা, ভাগ করলে একটা মান আসবে না, দশমিকের হোক যেটাই আসুক একটা মান তো আসবে, ওই মানটা মনে করেন এটা আসছে, এটা আসছে সাপোজ, তখন আমরা পরের লাইনে যে এ ইজ ইকুয়াল টু এই জিটা ওই পাশে পাঠিয়ে দিলে গুণ হয়ে যাবে না এই মানের সাথে, তখন আমি বলতে পারবো না যে এ হলো জি এর এত গুণের সমান, বলতে পারবো না কি পারবো না? মনে করেন সাপোজ এখানে 2 আসছে, তাহলে আমি বলতে পারবো না যে ত্বরণ হবে জি এর 2 গুণের সমান, বা 3 থাকলে 3 গুণের সমান, যদি 0.1 আসে তাহলে 0.1 এর সমান, 0.3 আসলে 0.3 এর সমান, বলতে পারবো কিনা? এই একটা তুলনা, এই তুলনাটাই আমাকে জিজ্ঞাসা করছে, পারবো? তাহলে মেইন ফোকাস কোথায় ছিল? ত্বরণের মান বের করা, এটা আমরা বুঝতে পারছি কিভাবে আসছে, ক্লিয়ার হয়েছে? তাহলে এই হলো মূলত আমাদের যা পড়লাম এতক্ষণ। বলো এই যে ত্বরণের মান মনে করো, এটা মান বের করো কত আসে, ক্যালকুলেটরে বের করো, এই মানটা ক্যালকুলেটরে বসাও, এমন এমন কত 66, করো করো দ্রুত করো দ্রুত, আমি বলি 66 ইন্টু 9.8, 66 ইন্টু 9.8 করেন, দ্রুত করেন, একজন কর দ্রুত, হয়েছে? 66 ইন্টু 9.8 মাইনাস 30 ইন্টু 9.8 মাইনাস 19.6, 19.6 কোথা থেকে পাইছি? ওই গ থেকে পাইছিলাম 19.6, মনে আছে? আমার মনে আছে, এই যে 19.6, ক্লিয়ার? কত আসছে মানটা? 348 পয়েন্ট, এটা কত আসছে? তাহলে এই মানটা একটু চেক দাও, 0.2 ইন্টু 2 কাটো, 0.2 ইন্টু 2 9.8 কত আসছে? 3 পয়েন্ট, তাহলে এটা ভুল হয়েছে আমাদের, কত আসছে? 3.92 এত নিউটন। তাহলে এবার এইখানে আসো আবার আগের মতো, 66 ইন্টু 9.8 মাইনাস 30 ইন্টু 9.8 মাইনাস 3.92 কত আসছে? কি করি নাই? ক্যালকুলেটর আনো নাই কেন? কত? 348.88, আর নিচে দেখো M1 কত 66, M2 কত 30, M3 কত 2, মানে 98, এটা ভাগ করো কত আসে? ওই যে মানটা পাইছো ওইটাকে 98 দ্বারা ভাগ করে দাও, কত আসে? 3.56, মনে করো সাপোজ 560 এরকম না, তাহলে 3.560 এটা আমি এখানে বসাই দিই, এই যে এখানে বসাই দিই, নেই করে দিতেছি একদম, তাহলে 3.560 এই মানটাকে 9.8 দ্বারা ভাগ দাও, কত আসে? 0 পয়েন্ট সামথিং আসবে, 0.36, এই এত আসছে না? তাহলে আমরা বলতে পারি পরের লাইনে যে এ সমান সমান 0.36 ইন্টু জি, বলতে পারি? বলতে পারি নাকি পারি না? তাহলে আমরা বলতে পারি না যে এর মান হবে জি এর 0.36 গুণের সমান, বুঝো নাই? এর মান হবে জি এর 0.36 গুণের সমান, বুঝতে পারছি নাকি পারি নাই? এইটাই তুলনা, যে একটার সাথে আরেকটা। আবার যদি এটা মনে হয় যে জটিল হইতেছে, যে তুলনা করতে পারতেছি না, তাহলে আপনি বলে দিবেন যে এর মান হলো এটা, জি এর মান হলো 9.8, দুইটার মধ্যে কে বড় কে ছোট এটা দেখে বুঝতেছি না, ওইটাই লিখে দেন, সমস্যা নাই তো। মেন কথা একটা তুলনা দেখাইতে বসে, কিন্তু এইভাবে দেখানোটা উত্তম, এইভাবে দেখানোটা কি উত্তম, এখন বড় ছোট দিন নাই, ক্লিয়ার? এই যে যা পড়ানো হয়েছে এটা হলো আমাদের বল চ্যাপ্টার, এই অংশটা যদি ভালো করে পড়েন তাহলে বল চ্যাপ্টারটা মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে, বুঝতে পারছি? এবার আসেন আমরা চ্যাপ্টার 4 পড়বো, মানে আমরা পড়ছি এতক্ষণ কোন চ্যাপ্টার? চ্যাপ্টার 3 পড়ছি,
এবার আসেন চ্যাপ্টার 4 পড়াবো। চ্যাপ্টার 4-এর ক্ষেত্রে চ্যাপ্টার 4-এর ক্ষেত্রে আমাদের প্রথমত সূত্র জানতে হবে। এই যে একটা কোশ্চেন, এটা হুবহু কমন আসে, মানে এইটাই যে আসবে এমন না, এই টাইপের অনেক কোশ্চেন আসে। আমরা একটু জটিল নিয়ে আসছি যেন এটা একটু সহজ যেন আসলে আমরা করতে পারি। এটা একটা নিয়ে আসছি, সাথে এই যে আরেকটা সৃজনশীল নিয়ে আসছি। এটা কিন্তু আমাদের একদম সবচেয়ে বেশি ঝামেলা হয়, দুইটা বস্তু উপর থেকে নিচে আসে একই দিকে, একই সময় যদি আবার নিচের থেকে আরেকটা বস্তু ছাড়ে। এই জন্য দুইটা কোশ্চেন করাবো এখান থেকে, আশা করবো দুইটা থেকে মোটামুটি কমন আসার সম্ভাবনা আছে। এখন কথা হলো, যদি এই চ্যাপ্টার থেকে করতে যাই আমাদের কিছু সূত্র জানতে হবে। সূত্র জানার জন্য আমরা কিছু খালি পেজ নিয়ে আসি। এই যে মনে করেন সূত্র, গতি না, কাজ শক্তি ক্ষমতা, কাজ শক্তি ক্ষমতা, সূত্র জানতে হবে। একটু খেয়াল করি, কি স্যার কি সমস্যা বল, কি ঘুমে ধরতেছে, পড়ছস রাত্রে? খেয়াল করো এদিকে, কাজ শক্তি ক্ষমতা না, খেয়াল করেন কাজ শক্তি ক্ষমতা না। কাজ শক্তি ক্ষমতার জন্য আমাদের সূত্র লাগবে। সূত্রগুলো আমাদের ম্যাক্সিমামই গতি চ্যাপ্টারের সূত্র, ম্যাক্সিমামই কি গতি চ্যাপ্টারের সূত্র। শুধুমাত্র এখানে একটা বেশি সূত্র লাগবে, সেটা হলো শক্তি। শক্তি ইজ ইকুয়াল টু, ওই যে আমরা বিভব শক্তি সূত্র পড়ি, ইপি ইজ ইকুয়াল টু কি mgh, আর ইকে ইজ ইকুয়াল টু কি হাফ mv স্কয়ার। এখানে একটা জিনিস মনে রাখবা, কি মনে রাখবা খেয়াল করেন। মনে রাখার জিনিসটা হলো এই যে বিভব শক্তি যেটা না, এই বিভব শক্তির যে এইচটা আছে, বিভব শক্তির এইচ, এই বিভব শক্তির এইচ এর মানটা বের হবে ভূমি থেকে কতটুকু উপরে। কি মনে রাখতে হবে, এই বিভব শক্তির এইচ এর মানটা হবে কি ভূমি থেকে কত উপরে। ম্যাথ করলে ক্লিয়ার হয়ে যাবে, জাস্ট এতটুকু মনে রাখো, ভূমি হতে কত উপরে, বুঝতে পারছি? ঠিক একইভাবে গতিশক্তি যেটা, এখন গতিশক্তির মধ্যে তো কোনো আমি এইচ দেখতেছি না, দেখতেছি হাফ mv স্কয়ার দেখতেছি, কিন্তু এখানেও একটা এইচ এর কাজ আছে। এই এইচ এর কাজটা, এই গতিশক্তির এইচ এর মানটা মনে রাখবা উপর থেকে কতটুকু নিচে, উপর হতে কত নিচে। এই দুইটা লাইন মনে থাকতে পারবে না? এই দুইটা লাইন মনে থাকবে নাকি থাকবে না? এর বাইরে আমাদের কিছু সূত্র লাগবে, যে s = ut + half a d স্কয়ার, b স্কয়ার সমান u স্কয়ার + 2as। চাইলে আমরা এখানে লিখে দিই s = ut + half a d স্কয়ার। এই সূত্র তো জানার কথা, এগুলো বলেন আমার সাথে রিভিশন দেন। b স্কয়ার সমান কি u স্কয়ার + 2as, v সমান কি u + at। ক্লিয়ার? এর বাইরেও আমাদের একটা সূত্র আছে, s সমান u + b ভাগ 2 * t, u + b ভাগ 2 * t। এটাও কার্যকরী আছে, অনেক কাজে লাগে, এই জন্য লেখাইলাম। ক্লিয়ার আমার কথা? এই সূত্রগুলো চেঞ্জ হলে কি পরন্ত বস্তু অথবা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে দুইটা মানের পরিবর্তন হয়। একটা হলো এর পরিবর্তে কি হয়ে যায়, এর পরিবর্তে জি হয়ে যায়, এস এর পরিবর্তে কি হয়ে যায়, এইচ হয়ে যায়। যদি আমাদের পরন্ত বস্তু হয়, মানে বস্তু উপর থেকে নিচে পড়তেছে, তাহলে জি এর মানটা কি হয়, পজিটিভ হয়। জি এর মানটা কি হয়, পজিটিভ হয়। এই অভিকর্ষ ত্বরণ কোন দিকে কাজ করে, নিচের দিকে কাজ করে। বস্তু উপর থেকে নিচের দিকে পড়লে অভিকর্ষ ত্বরণের মান কি হয়, পজিটিভ। যদি বস্তু উপর থেকে নিচে পড়ে, উপর হতে নিচে মানে পরন্ত বস্তু, মেন কথা হলো কি পরন্ত কথা যদি বলা থাকে, তাহলে জি এর মান কি, জি এর মান পজিটিভ। আর নিচ থেকে যদি উপরে, নিচ হতে উপরে, মানে আমি যদি নিক্ষিপ্ত করি কোন বস্তু, কি করি নিক্ষিপ্ত করি, তাহলে জি এর মান কি হবে, মাইনাস হবে, মানে অভিকর্ষ ত্বরণ বিপরীত দিকে কাজ করবে। জি এর মান নিয়ে কোনো ধরনের ঝামেলা যেন না হয়, পারবো? এবার এই মানগুলো এখানে বসালে, যেমন এইচ ইজ ইকুয়াল টু কি লেখা যায়, ut + half gt স্কয়ার, b স্কয়ার সমান u স্কয়ার + 2g h। এইভাবে মানগুলো পরিবর্তন হয়, আর কিছু সূত্র বের হয়, বুঝতে পারছি? এবার আসেন, আমাদের আর কিছু জানা লাগবে না এই চ্যাপ্টার থেকে। এখন আসেন এই যে কোশ্চেনটা আমাদের, এই কোশ্চেনের মধ্যে আমার গ নাম্বার থেকে বলছে কি, গ নাম্বার কোশ্চেনটা কি বলছে, আগেই প্রশ্ন দেখেন, আমি কিন্তু আগে উদ্দীপক দেখি নাই, আমি আগে কি দেখছি, প্রশ্নটা কি বলছে, উদ্দীপকে উল্লেখিত বস্তুটি কত সময় পর ভূমি স্পর্শ করবে। এখন আমি আসেন উদ্দীপকে যাই, উদ্দীপকে দেখতেছি বস্তুটা এখানে আছে, মানে বস্তুটা কি আছে, উপরে আছে। কত মিটার উপরে আছে, 100 মিটার উপরে আছে। এখন এই 100 মিটার উপরের থেকে বস্তুটা কোথায় আসবে, ভূমিতে আসবে, তাহলে তার উচ্চতা কতটুকু নামবে, 100 মিটার নামবে। সেই ক্ষেত্রে তার কত সময় লাগবে, এটা হলো আমাদের কাজ। এখন কথা হলো, আমি এই কাজের শূন্য সূত্র তো জানি অনেকগুলা, সূত্র কি জানি, অনেকগুলা সূত্র জানি, হারাই ফেললাম মনে হয়, কই উপর দিকে গেছি গা। ওকে, দেখেন সূত্র অনেকগুলো জানি। কি কি সূত্র মনে করেন, সাপোজ সূত্র জানি আমরা, প্রথমত এই এস, এটা তো পরন্ত বস্তুর ক্ষেত্রে জি এর মান কি হবে, পজিটিভ নাকি নেগেটিভ,
পজিটিভ। আমরা সূত্র লিখতে পারি এইচ ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কয়ার, কারণ এখানে যে টি আছে ব্যবহার করতে পারবো। ঠিক একইভাবে আর কোনো সূত্র আছে ওই যে বি ইজ ইকুয়াল টু ইউ প্লাস জিটি, এটাও ব্যবহার করতে পারবো। এখন কথা হইলো এইখানে যদি আমরা এই সূত্রটা ব্যবহার করতে যাই আমার কি লাগবে? শেষ বেগ লাগবে। সেটা আমি জানি না। যদি আমি প্রথম সূত্রটা বসাই, আর কোনো সূত্র আছে? ওই যে বলতে পারেন এইচ ইজ ইকুয়াল টু ইউ প্লাস বি ভাগ 2 ইন্টু টি, ওইটার মধ্যে তো জি দেয়। ওইটা কি সমতরণের ক্ষেত্রে শুধু ব্যবহৃত হবে, বুঝতে পারছি? ওই যে আমরা এটা বলতেছি যে ওই যে এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস বি ভাগ 2 ইন্টু টি বলছিলাম না, এটার মধ্যে তো জি নাই, তাহলে এটা পরন্ত নাকি নিত্য এটা বুঝবো কেমনে? সো এটা বসানো যাবে না। কিছু কিছু ক্ষেত্রে অঙ্ক মিলে, কিন্তু আমরা রিস্ক নেওয়ার দরকার নাই পরীক্ষা হলে। এই দুইটার মধ্যে যে কোনো একটা বসাবো। এখন এই দুইটার মধ্যে বসাইতে গেলে আমাদের বি এর মান লাগবে, যেটা আমাদের এটার মধ্যে নাই। তাহলে আমাদের কি করতে হবে? প্রথমটা একটু চান্স আছে যে প্রথমটা বসাইলে কাজ হওয়ার সম্ভাবনা আছে। তাহলে আমরা প্রথমটা চেক করি। এইচ ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কয়ার। এইচ এর মান কত? 100। ইউর মান কত বলেন তো? ইউর মান 0, এখানে তো বলে না স্থির অবস্থা আছে, তাহলে 0 ধরলাম কেন? কারণ বস্তুটা এখানে যদি না ধরে রাখতো তাহলে তো বস্তু এখানে লাফালাফি করছে, করে নাই। তাহলে এটা কি হবে? পুরোটাই 0। তাহলে পুরোটাই 0 হয়ে গেল। তাহলে হাফ জিটি স্কয়ার। বুঝতে পারছি সবাই? এখানে দেখেন জি এর মান কত, টি এর মান বের করা সম্ভব নাকি সম্ভব না? তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে হাফ ইন্টু 9.8 ইন্টু টি স্কয়ার ইজ ইকুয়াল টু কত? 100। 9.8 কে 2 দ্বারা ভাগ করেন, কত আসবে? 4.5 নাকি? না, কত আসে দেখেন তো? 4.97। 4.9। তাহলে 4.9 এই যে টি স্কয়ার ইজ ইকুয়াল টু কত? 100। এই 100 কে 4.9 দ্বারা ভাগ করে দেন। 100 ভাগ 4.9, বুঝতে পারছি? ভাগ করার পর যেটা আসবে সেটাকে স্কয়ার আসলে পাশে পাঠিয়ে দিলাম, রুট হয়ে গেল। রুটের মধ্যে যে মানটা পাবো সেটাই আমাদের উত্তর। তাহলে এত সময় পর আমাদের কি হয়েছে? ভূমিতে হিসাব পড়বে। বুঝতে পারছি নাকি পারি নাই? ক্লিয়ার হয়েছে এটা? আচ্ছা, এখন কথা হলো যদি আপনাদের মনে হয় পরীক্ষা হলে আমি এই সূত্রটাই যে বসাইতে হবে এটা বুঝতেছি না, হইতেই পারে না যে আমি এই সূত্রটাই যে বসাবো এটা আমার মাথা কাজ করতেছে না। আমার সবসময় মাথা কাজ করতেছে উল্টাটা, যে বি সমান সমান ইউ প্লাস জিটি। এখন এটা দিয়ে কি করা যাবে না? অবশ্যই যাবে। কিভাবে? তখন আমার আগে কি লাগবে তুমি দেখবা। তখন এইখানে আমাদের সবার মান জানি না আমরা, ইউর মান জানি 0, জি এর মান আমরা জানি 9.8, টি এর মান আমাদের বের করতে বলছে, কিন্তু বি এর মানটাও কি আমাদের আননোন না? বি এর মান আননোন না, তাহলে বি এর মান বের করতে হবে। কারণ বি সমান সমান সূত্র জানি, বি সমান সমান কি? ইউ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান সমান ইউ স্কয়ার প্লাস 2as। তাহলে ওইটারে আমি পরিবর্তন লিখতে পারি যে বি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2gh লেখা যায়। তাহলে এবার এখান থেকে খেয়াল করো তো, ইউর মান কত? 0। 2 ইন্টু 9.8 ইন্টু এইচ এর মান কত? 100 না? এই মানটা ক্যালকুলেশন করেন করে বি স্কয়ারের মান পাইতেছি। তাহলে অতএব বি সমান সমান কি লেখা যায়? রুট ওভার এই মানটা করলে বি এর মান পেয়ে গেলাম না? এবার আসেন যদি এই মানটা এখানে বসান তাহলে ইউ প্লাস জিটি বসছে না? তাহলে এবার লিখতে পারো যে বি সমান সমান ইউ প্লাস জিটি। এই ইউর মান তো 0 বাদ, তাহলে এখান থেকে তুমি লিখতে পারো টি সমান সমান কি? বি বাই জি। মান বসাই দেন, এইখান থেকে বি এর মান আসবে আর জি এর মান 9.8 বসাই দেন, যেটা আসবে সেটাই কি উত্তর। সো যে কোনো একভাবেই কি করা যাবে? এটা সম্পূর্ণ ডিপেন্ডেন্ট আপনার উপরে। এখন আপনি চাইলে ঘুরে পেঁচাই করতে পারেন, আপনি চাইলে সরাসরি করে ফেলতে পারেন। বুঝতে পারছেন নাকি ভাই? নেই, এটা হলো কথা। এবার আসেন আমাদের যে মেইন কোশ্চেন যেটা ছিল, আমাদের মেইন কোশ্চেন ওইটা ছিল না, আমাদের মেইন কোশ্চেন ছিল এই গ নম্বরটা। আমাকে এই কোশ্চেনে বলছে আর এবং টি বিন্দুতে শক্তির সংরক্ষণশীল নীতি মানে কি? বিভব শক্তি এবং গতিশক্তি দুইটা যোগ করলে আমরা মোট শক্তি পাই। বিভব শক্তি এবং গতিশক্তি এই দুটাকে যোগ করলে কি পাই? মোট শক্তি পাই। এই মোট শক্তির মান প্রত্যেকটা বিন্দুতে কি হবে? সমান হবে, কারণ শক্তির কি নাই? কোনো ধরনের নষ্ট হওয়ার বা ক্ষয় নাই। তাহলে এক কথায় আমি বলতে পারি যে পি বিন্দুতে মোট শক্তি যা, কিউ বিন্দুতে কি মোট শক্তি তাই, আর বিন্দুতে, এস বিন্দুতে এবং টি বিন্দুতে কি মোট শক্তি একই রকম আছে। তো আমাকে এখানে সবগুলো বিন্দুতে চেক করতে বলেনি, আমাকে বলছে দুইটা বিন্দুতে, একটা হলো আর এবং একটা কি টি। তাহলে আর এবং টি এই দুইটা বিন্দুতে আমি বিভব শক্তি বের করব, আর এবং টি দুইটা বিন্দুতে কি করব? গতিশক্তিও বের করব। বের করার পর দেখবো যে দুইটার মোট শক্তি কি হয় কিনা, সমান হয় কিনা। যদি সমান হয় তাহলে শক্তি সংরক্ষণশীল নীতি মেনে চলে, আর যদি না হয় তাহলে মেনে চলবে না। তাহলে এইবার আসেন, তাহলে আমরা প্রথমত একটা বিন্দু চুজ করি, আর বিন্দুর ক্ষেত্রে মোট শক্তি বের করার জন্য আমাদের বিভব শক্তি এবং গতিশক্তি লাগবে। তাহলে আর বিন্দুর ক্ষেত্রে আমি প্রথমে বিভব শক্তি বের করতেছি।
আর বিন্দুর ক্ষেত্রে বিভব শক্তি, এই কথা বলিস না, বিভব শক্তি, বিভব শক্তি, বিভব শক্তির সূত্র কি পড়ে আসছি, এম জি এস পড়ে আসছি না? তো খেয়াল করেন এই এম এর মান কত আছে, এম এর মান কত আছে বলো বলো, 10 কেজি। জি এর মান কত আছে 9.8। এবার আসেন এটা টোটালটা কত, 100 মিটার, উচ্চতাটা 100 মিটার। বলে দিছে পি কিউ কিউ আর আর এস এস টি টি ও সবগুলা কি সমান, মানে এটা যতটুকু দূরত্ব এটা ততটুকু দূরত্ব ঠিক ততটুকু দূরত্ব সবগুলো ততটুকু দূরত্ব করে আছে। তাহলে কয়টা দূরত্ব আছে টোটাল, 5টা। তাহলে আমি 100কে যদি 5 দ্বারা ভাগ করি তাহলে কত পাবো, 20। তাহলে এই এতটুকু দূরত্ব কত, 20। এতটুকু দূরত্ব কত, 20। বুঝি নাই, এই যে 20 সবগুলা কত করে, 20 করে। বুঝতে পারছি নাকি পারি নাই? এবার আসেন বিভব শক্তির ক্ষেত্রে আমরা একটু আগে পড়ে আসছিলাম উচ্চতাটা কোথা থেকে কাউন্ট করব, ভূমি থেকে কতটুকু উপরে। তাহলে আর বিন্দুটা ভূমি থেকে কতটুকু উপরে আছে, 60 মিটার উপরে আছে। তাহলে এইচ এর মান কত, 60। এই মানটা বের করে বলেন কত আসবে। ঠিক একইভাবে একজন করতে থাকেন, আরেকজন দেখেন। গতিশক্তিটা বের করি আমরা। গতিশক্তি, গতিশক্তি সূত্র কি, হাফ এম বি স্কোয়ার। কত আসছে এটা, 5880 এত জুল। ক্লিয়ার, শক্তি যেহেতু জুল। এবার আসেন হাফ এম বি স্কোয়ার, বি স্কোয়ারের মানটা দেওয়া নাই। বি স্কোয়ারের মানটা বের করার জন্য সূত্র একদম কমন সূত্র মনে রাখবেন, ইউ স্কোয়ার প্লাস 2g এস, ইউ স্কোয়ার প্লাস 2g এস। ইউর মান কত, 0। 2 ইন্টু জি এর মান কত, 9.8। এইচ এর মান কত, কত হিসাব করবে, 100 না। এই আর এর মানটা যেহেতু গতিশক্তি, গতিশক্তির এইচ এর মান কোথায় কাউন্ট হয়, উপর থেকে কতটুকু নিচে, কতটুকু নিচে আছে, এই আর এর মান ভূমির উপর থেকে কতটুকু নিচে আছে, 20 20 40, 20 20 কত 40। তাহলে 2 ইন্টু 9.8 ইন্টু 40 করলে কত আসে, 2 ইন্টু 9.8 ইন্টু 40 কত, 784 এত মিটার পার সেকেন্ড। তাহলে এবার খেয়াল করেন এই বি স্কয়ার মানটা এখানে বসাই দাও, যে হাফ এম এর মান কত আছে 10, বি স্কয়ার মান কত 784। এই মানটা ক্যালকুলেশন করেন কত আসে। সমস্যা নেই, এখন তাহলে ইউর মান সবসময় তো তোমার নিক্ষিপ্ত বস্তু হইতেও পারে, তো সেক্ষেত্রে তো জিরো হবে না, মান চেঞ্জ হবে। তুমি চাইলে এই মানটা সরাসরি এখানে বসাই দাও, তাহলে কোনো ঝামেলা নাই। কিন্তু ঝামেলা হইতে পারে, এই জন্য আমরা আলাদা বের করে নিয়ে এসে বসাবো। কত আসছে, 3920। তাহলে এবার খেয়াল করো এই একটা জুল। তাহলে এবার এইখানে মোট শক্তি কত আসছে বলো তো, মোট শক্তি কত, মোট শক্তি এই দুইটাকে যোগ করে দিবা, করো কত আসে, এই সরাসরি যোগ করে বলেন কত আছে, 9000 বরাবর 9800 এত জুল। এটা হলো আমরা কি পাইছি, আর বিন্দুতে মোট শক্তি পাইছি। ঠিক একই কাজ আমরা কি করবো এবার, টি বিন্দুতে মোট শক্তি বের করবো। টি বিন্দুতে মোট শক্তি বের করতে গেলে জায়গায় তো হবে না, ওকে ছোট লাগবে না, আপাতত আমি ওইখানে পাঠিয়ে দিচ্ছি। টি বিন্দুতে দেখো, আচ্ছা ছোট করি নাই, দেখা যায় তো নাকি, ওকে দেখো টি বিন্দুতে, টি বিন্দুতের ক্ষেত্রে বিভব শক্তি না, বিভব শক্তি, বিভব শক্তি সূত্র কি এম জি এইচ। এম এর মান কত আছে 10, জি এর মান 9.8, এইচ এর মান কত হবে বলো তো টি বিন্দুতে, এইচ এর মান কত হবে, ভূমি থেকে টি বিন্দুটা কতটুকু উপরে আছে 20 মিটার উপরে আছে। তাহলে 20 কত আসে ক্যালকুলেশন করো, 1960 এত জুল। এবার আসো গতিশক্তি, গতিশক্তি সূত্র তো আমরা জানি হাফ এম বি স্কয়ার, হাফ এম বি স্কয়ার। ওই ওর মতো সরাসরি সূত্র লিখতেছে, দেখেন হাফ এম বি স্কয়ারের জায়গায় আমি লিখতে পারি না ইউ স্কয়ার প্লাস 2g এস লেখা যায়। আচ্ছা হাফ এম, এম এর মান কত আছে 10, ইউর মান 0 বাদ। তাহলে এই যে 2g এস, 2g এস এর মান কত, 2 ইন্টু জি এর মান কত 9.8, এইচ এর মান কত আসবে বলো তো 80, কারণ উপর থেকে কত মিটার নিচে আছে 80। তাহলে এবার ক্যালকুলেশন করে ফেলো, 2 2 কাটা, কত আসে এখানে, কত আসে 10 ইন্টু 9.8 ইন্টু 80, 10 ইন্টু 9.8 ইন্টু 80 কত, 10 ইন্টু 9.8 ইন্টু 80 কত, হাফ আসবে না তো, হাফ তো এই যে 2 আর 2 কাটাকাটি করে ফেলছি না, কত আসছে
7,840। এই যে দুইটা জুল পাইছি না, এবার এই দুইটাকে যোগ করো, মোট শক্তি পাবা। মোট শক্তি কত হইলো? দুইটা যোগ করো তো, মোট শক্তি যোগ করো, 9,800 এত জুল। এই কথা বুঝতে পারছি? তাহলে দেখেন আমাদের এই যে দুইটা কোশ্চেন আসছে, এই যে দুইটা কোশ্চেন, এই যে দুইটা কোশ্চেন, এখানে দেখেন দুইটারই মোট শক্তি কি হয়েছে? সমান হয়েছে। আর কখনোই যদি দেখেন যে মোট শক্তি সমান হয় নাই, তাহলে মনে করবেন যে আপনার কোথাও ভুল আছে, আপনার কোথাও কি আছে? ভুল আছে। তাহলে অবশ্যই মানে একদম না হইলে লেখা দিয়েন না যে সংরক্ষিত না, হইতে নাও পারে, সমস্যা নাই, কিন্তু যদি না হয় তাহলে ওইটাকে আরেকবার চেক করে দেখবেন যে আসলে কি হয় নাকি। কিন্তু কারণ ম্যাক্সিমাম কোশ্চেন গুলোতে কি হয়? সমান হয়। ক্লিয়ার আমার কথা? এটা বুঝতে পারছি? এবার আসেন আপনাদের কাছে যেটা জটিল মনে হয় ওই টাইপের একটা কোশ্চেন। কোনটা? এটা এটা বলো বলো। কি তোমার তো প্রমাণ করে দেখাইতে হবে না? তুমি ধরে রাখবা সবগুলো হবে, তুমি ধরে রাখবা কি সবগুলাই হবে। তোমাদের বইয়ে যতগুলো কোশ্চেন আছে সবগুলাই হয়েছে। আর শক্তি অবশ্যই সংরক্ষণশীলতে হবেই, এখানে তো আর চেঞ্জ হয় না, মান তো বের হয় না। এখানে চেঞ্জ হইতো যদি ঘর্ষণ বল থাকতো, অন্যান্য কোনো টান বল থাকতো, তাহলে চেঞ্জ হয়ে যেত। তুমি ধরে রাখবা যে সবসময় কি হবে? হবেই। এইখানে আসেন, দুইটা বস্তু দেখেন দুই দিকে আছে, একটা বস্তু উপরে একটা বস্তু নিচে। এই টাইপের কোশ্চেনগুলো আমাদের কাছে অনেক প্যারা মনে হয়, কিন্তু দেখেন ভালো করে বুঝাই দিব আজকে, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। দেখেন প্রথমত কোশ্চেনটা পড়েন, যে উপরে একটা বস্তু আছে, এই বস্তুটার ওজন কত? 0.2 কেজি। কত মিটার উপর আছে? 120 মিটার উপর আছে। নিচে আরেকটা বস্তু রাইখা দিচ্ছে যে 1.913 কেজি। এই বস্তুটার মিটার পার সেকেন্ড কত? মানে বেগ, উপরে বস্তুটা নিক্ষেপ করার জন্য তো একটা বেগ লাগবে, সেটা কত? 30 মিটার পার সেকেন্ড। কোশ্চেনে বলছে এই বস্তুকে যে সময় পড়তে দেওয়া হলো ঠিক একই সময় বি বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। কোনো এক সময় তারা পরস্পরকে কি করবে? অতিক্রম করবে। ওইটা আমাদের পরের কোশ্চেন। গ নম্বর কোশ্চেনে দেখি, অর্ধ উচ্চতা এই বস্তুটির বেগ কত? এই বস্তু মানে উপরের থেকে বস্তুটা পড়বে, তাই তো? উপরের থেকে বস্তুটা পড়বে। অর্ধ উচ্চতা মানে কত মিটার? 60 মিটার। কত মিটার? 60 মিটার। উপর থেকে বস্তু পড়বে 60 মিটার, মানে আমাদের কার মান বের করতে বলছে? বেগ বের করতে বলছে না? তো বেগের সূত্র কে কে আছে? বি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার, যেহেতু উপর থেকে পড়তেছে তাহলে প্লাস হবে নাকি মাইনাস হবে? প্লাস 2gh, এটা একটা সূত্র আছে। ঠিক একইভাবে আরেকটা সূত্র আছে, বি ইজ ইকুয়াল টু কি? ইউ প্লাস জিটি, এটার একটা সূত্র আছে। আবার আমরা লিখতে পারি, আর কোনো সূত্র আছে? না, আর কোনো সূত্র নাই আপাতত। তাহলে এই দুইটা থেকে যে কোনো একটা বসাইতে পারো। এখানে খেয়াল করেন, আমি যদি 2 নম্বর সূত্রটা বসাইতে যাই, আমার কি লাগবে? বি এর মান আমাকে বের করতে বলছে, ইউর মান জানি 0 হবে, জি এর মান 9.8, সময়টা লাগবে। সময় কি আছে আমার? নাই। আমি যদি প্রথম সূত্রটা বসাই, যে প্রথম সূত্রটা যদি বসাই, যে বি স্কয়ার সমান সমান কি হবে? ইউ স্কয়ার প্লাস 2gh। কি বের করতে বলছে? বেগ বের করতে বলছে। তাহলে ইউ স্কয়ার মান কত? 0 প্লাস 2 ইন্টু 9.8 ইন্টু এইচ এর মান কত হবে? 60। যে নামবে কতটুকু? 60 মিটার নামবে। এটা ক্যালকুলেশন করেন, করার পর অত বি সমান সমান রুট ওভার করে দেন, যেটা আসবে সেটাই কি উত্তর। বুঝতে পারছেন কি পারিনি? যেটা আসবে সেটাই উত্তর। ওই যে বি স্কয়ার না, স্কয়ারটা উপরে সেটা রুট হয়ে যাবে। বুঝি নাই আমার কথা? এটা ক্লিয়ার হয়েছে নাকি হয় নাই? এবার আসেন, এইটা দিয়ে কি করা যাবে না? অবশ্যই যাবে। আপনি অন্য কোন সূত্র দিয়ে টি এর মান বের করে নিয়ে আসবেন, তারপর এখানে বসাবেন। কোন সূত্র দিয়ে বসাবো সেটা আমি একটু দেখাই দিই। কোন সূত্র দিয়ে বসাবেন? ওই যে এইচ ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কয়ার। এইচ এর মান তো তুমি জানো 60, ইউ মানে 0 মানে পুরোটাই 0 হয়ে যাবে। তাহলে এখান থেকে জি এর মান 9.8, এই যে টি এর মান এখান থেকে বের হবে, আর এখান থেকে বের করে নিয়ে এসে এখানে বসাই দিবেন, তাহলেই হয়ে যাবে। উত্তর একই আসবে। পারবো? ওকে, এটা আমি আর দেখাইলাম না। এবার আসেন গহ নম্বর কোশ্চেন, যেটা আমাদের সবচেয়ে সমস্যা। দেখেন, পরস্পরকে অতিক্রমের সময় এ এবং বি বস্তুর শক্তি সমান হবে কিনা? এ এবং বি বস্তুর শক্তি সমান হবে কিনা? তাহলে আমরা আগে দেখবো যে কোন জায়গায় আগে সমান, মানে বস্তুটা মিলিত হয়েছে, ওইটা আমার জানতে হবে। তাহলে আমি ধরে নিলাম যে টি সময় পর বস্তুটা আইসা এই বিন্দুতে মিলিত হয়েছে। এখন এই বিন্দুতে মিলিত হইলে এটা কত? ভূমি থেকে কতটুকু উপরে আছে আর উপর থেকে কতটুকু উপরে আছে। দেখেন এটা যদি আমি ধরলাম ভূমি থেকে এই উচ্চতা যে টি সময় পর মিলিত হয়েছে, ভালো করে বুঝো, এই বস্তুটা উপর থেকে নামতে থাকবে আর এই বস্তুটা নিচ থেকে উপর দিকে উঠতে থাকবে। আমি ধরলাম টি সময় পর, কত সময় পর? টি সময় পর বস্তুটা ভূমি থেকে এই উচ্চতায় যাওয়ার পরে মিলিত হয়েছে। তাহলে যদি ভূমি থেকে এটার উচ্চতা এইচ হয়, তাহলে উপর থেকে কত হবে? 120 মাইনাস এইচ। বুঝতে সমস্যা আছে? এটা ক্লিয়ার হয়েছে? তাহলে এবার আসেন, তাহলে আমাদের টি সময় পর যেহেতু হয়েছে, টি সময় পর এই টি সময়টা আগে বের করতে হবে, যে কত সময়, এই সময়টা আগে বের করতে হবে। তাহলে টি সময়ের জন্য, টি সময় পর, এই টি সময়ের ক্ষেত্রে খেয়াল করেন তো, টি সময়ের ক্ষেত্রে আমাদের বিভব শক্তি কত আসবে? ওই যে এইচ এর মানটা বের করবো।
এইচ ইজ ইকুয়াল টু, যে আমরা সূত্র জানি না, এই বস্তুর ক্ষেত্রে বের করতেছি, এই বস্তু, এই যে এই বস্তুর ক্ষেত্রে, এই বস্তুর ক্ষেত্রে অঙ্কটা একটু বড়, তো একটু মনোযোগ দেন। এই বস্তুর ক্ষেত্রে, এই বস্তুর ক্ষেত্রে এইচ ইজ ইকুয়াল টু ইউটি, এই বস্তু তো উপর থেকে নিচে পড়তেছে, তাহলে প্লাস হবে ইউটি প্লাস হাফ জিটি স্কয়ার। কারো বস্তু সমস্যা আছে? এখান থেকে খেয়াল করো, এই যে যেই মানটা আছে ইউটি, ইউটির মান কত? শূন্য হয়ে যাবে না? তাহলে এখান থেকে খেয়াল করো তো এইচ এর মান কত আছে? এইচ এর মান, এইচ এর মান আমরা জানি না, এইচ এর মান কত জানি, এই বস্তুটা কতটুকু উপরে আছে এটা তো জানলে হবে না, এই বস্তুটা এই কত সময় পর, টি সময় পর কতটুকু আসছে সেটা জানতে হবে, এটা আমরা পরে লিখবো। তাহলে এখানে লিখতে পারি হাফ জিটি স্কয়ার। ক্লিয়ার হয়েছে আমার এতটুকু? তাহলে এবার আসেন এই সেম কাজটা, এই সেম কাজটা আমরা বি বস্তুর ক্ষেত্রে যদি বের করি, বি বস্তুর ক্ষেত্রে, বি বস্তুর ক্ষেত্রে, বি বস্তুর ক্ষেত্রে কি হবে? বস্তু নিচ থেকে উপরের দিকে যেতেছে না, বস্তু নিচ থেকে উপরের দিকে গেলে সেটা কি হবে? এইচ ইজ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কয়ার। এবার খেয়াল করেন এইখানে এই এইচ, এইচ এর জায়গায় আমি এটা বসাইতে পারি, বসাইতে পারি যেহেতু একই ম্যাথ, তাহলে এখান থেকে আমি লিখতে পারি হাফ জিটি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউটি। এটা কিন্তু শূন্য না, কেন? কারণ বস্তু নিক্ষিপ্ত বস্তু, এখানে বর আছে কত? 30, তাহলে 30টি মাইনাস আবার কি হাফ জিটি স্কয়ার। বুঝি নাই? এই বুঝতে পারছি? তাহলে এবার খেয়াল করেন দুই পাশ থেকে, দুই পাশ থেকে আমরা কি কি বাদ দিতে পারি? হাফ জিটি স্কয়ার, হাফ জিটি স্কয়ার বাদ দিয়ে দিতে পারি, কিন্তু এখানে একটা ভুল আছে। কি ভুল করছি? কি ভুল করছি? এস ইজ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কয়ার। ইউর মান কত এখানে? শূন্য এই বস্তুর ক্ষেত্রে। ওকে, আচ্ছা দেখেন এখান থেকে খেয়াল করেন 30টি না, টি এর মান তো আমরা বের করব। টোটাল উচ্চতা দেওয়া আছে কত? 120 মিটার। আচ্ছা আচ্ছা, এই যে এখানে এইচ এর মান নিয়ে কাহিনী আছে, দাঁড়ান, এইচ এর মানটা ভুল করছি আমরা, এইচ এর মানটা ভুল করছি। দেখো এখানে এইচ এর মানটা কত হবে? এইচ ভূমি থেকে কতটুকু উপরে আছে? ওই যে এইচ যেটা ছিল সেটা, এটা আমরা বসায় দিলাম যে ইউটি প্লাস হাফ জিটি স্কয়ার। তো এবার এটা কি হবে? এটা তো আমাদের বস্তু নিচ থেকে উপরের দিকে উঠতেছে, এটা কত হবে? 120 মাইনাস এইচ, 120 মাইনাস এইচ, না এটা তো 120 মাইনাস না, এটা তো উপর থেকে নিচে, এটা কত? ভুল লিখতেছি, এটা কত? এইচ উপর থেকে নামতেছে না, কত মিটার নামতেছে? 120 মিটার এইচ নামতেছে না, এই যে বস্তু উপর থেকে নিচে নামতেছে কতটুকু? 120 মাইনাস এইচ, এই যে 120 মাইনাস এইচ ইজ ইকুয়াল টু এটা পুরোটা শূন্য, তাহলে এখানে কত আসবে? হাফ জিটি স্কয়ার। আর এইখানে এইচ এর জায়গায় এইচই থাকবে, এই যে এইচ ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কয়ার। এখানে খেয়াল করো এই এইচ এর জায়গায় আমি লিখতে পারি না, এই এইচ এর জায়গায় কি লিখতে পারি? দেখো তো এইচ ইজ ইকুয়াল টু, এটা ওই পাশে পাঠিয়ে দিই, তাহলে 120, এই প্লাসটা এই পাশে পাঠিয়ে দিলে কি হয়ে যাবে? মাইনাস হাফ, মাইনাস এই যে হাফ জিটি স্কয়ার, তাহলে এটাও তো মাইনাস, তাহলে এইচ এর জায়গায় বসায় দাও 120 মাইনাস হাফ জিটি স্কয়ার ইজ ইকুয়াল টু, এখানে ইউটির মান কত? 30টি মাইনাস হাফ জিটি স্কয়ার। তাহলে খেয়াল করো দুই পাশ থেকে হাফ জিটি স্কয়ার, হাফ জিটি স্কয়ার বাদ দেওয়া যায়, তাহলে এখান থেকে লেখা যায় 30টি ইজ ইকুয়াল টু 120। অতএব টি সমান সমান ভাগ করে দিলে কত আসে? 30 দিয়ে 120 কে ভাগ করো, 4 নাকি 3 4 12, 4 সেকেন্ড, এই 4 সেকেন্ড সময় লাগছে। বুঝিনি আমার কথা? তাহলে 4 সেকেন্ড সময় পর আমরা কি করতে পারবো? দুইটা বস্তু পরস্পর এই বিন্দুতে যে কি হবে? মিলিত হবে। এবার আসেন এই বিন্দুতে আমাদের জন্য বিভব শক্তি এবং গতিশক্তি বের করতে হবে। আমাদের এই বস্তুটার জন্য বিভব শক্তি এবং গতিশক্তি বের করবা, এই বস্তুটার জন্য বিভব শক্তি এবং গতিশক্তি বের করবা। বের করার পর দুইটা সমান হইলে আমাদের কি শক্তি সংরক্ষণশীল নীতি মেনে চলে। বুঝতে পারছি নাকি পারিনি? এটা হলো আমাদের 4 নাম্বার চ্যাপ্টারে গেল। 10 নাম্বার চ্যাপ্টার দেখাইতে হবে। এই দেখেন 7 নাম্বার চ্যাপ্টারটা দেখাই দিই, একটা সূত্র একটা সৃজনশীল আছে। 7 নাম্বার চ্যাপ্টারটা খেয়াল করি, ওটা তো সূত্র সরাসরি, ওই যে 2 মিটার 2 সেকেন্ড পড়লে সূত্র বললে কি বিস্কার সমান ইউ স্কয়ার প্লাস 2gh, ওই সূত্রগুলো সরাসরি। এখানে খেয়াল করেন একটা একটা তরঙ্গের সূত্র দেখাই দিই, একটা তরঙ্গ, একটা সৃজনশীল আছে দেখেন, এই সৃজনশীলটা খেয়াল করি, এই কথা না, এই সৃজনশীলটা খেয়াল করি। আমাদের 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শব্দের বেগ বলে দিচ্ছে 330 মিটার পার সেকেন্ড। আমাদের একটা পাহাড় আছে, এই যে পাহাড়, এই পাহাড় থেকে দুইটা ব্যক্তি দাঁড়ায় আছে, একটা হলো এই ব্যক্তি আর একটা হলো কি বি ব্যক্তি। এই ব্যক্তি থেকে বি ব্যক্তির পার্থক্য কত? 195
মিটার। কথা না, এদিকে দেখ, 195 মিটার। এখন বি অবস্থানে দাঁড়ায় কোনো একটা ব্যক্তি শব্দ করছে, এই অবস্থানে দাঁড়ায় একটা কি করছে, শব্দ করছে। এই শব্দটা এত সেকেন্ড পরে আবার তার প্রতিধ্বনি শুনতে পারছে এই বি অবস্থান থেকে। তাহলে খেয়াল করেন, আমাকে গ নাম্বার কোশ্চেন বলছে পাহাড় থেকে এই অবস্থানে দাঁড়ানো কোনো ব্যক্তির দূরত্ব, দাঁড়ানো কোনো ব্যক্তির দূরত্ব। তাহলে খেয়াল করেন, বি অবস্থানে থাকা যে ব্যক্তিটা আছে তার দূরত্বটা আমরা জানি, জানি না? এই যে আমরা এ থেকে বি ব্যক্তির দূরত্ব জানি, কিন্তু এটা তো পুরোটা দূরত্ব জানি না। তাহলে এখানে আমাদের আগে জানতে হবে যে ওই দিনের মধ্যে শব্দের বেগ কত ছিল। তাহলে শব্দের বেগ বের করব। শব্দের বেগ বি ইজ ইকুয়াল টু কত হবে, যেহেতু 330 দেওয়া আছে, আমাদের ওই দিনের সময় কত দেওয়া আছে দেখেন তো, কত? না না, এটা তো তোমার 0 ডিগ্রি সেলসিয়াস। এটা আমাদের আগে কি করতে হবে, বেগ বের করে নিতে হবে, বেগ বের করে নিতে হবে। দেখেন, বেগের মান বের করার জন্য ওই যে b2/b1 সমান সমান √t2/t1, এটা দিয়ে বেগের মান বের করবেন। আর বেগের মান বের করলে আমরা s সমান সমান ওই যে bt/2 প্রতিধ্বনি শোনার যে অঙ্কগুলো আছে, তাহলে এখান থেকে আমরা s সমান সমান বের করতে পারবো। b এর মান তো আমরা উপর থেকে পাবো, আর t এর মান এখানে বলে দিচ্ছে দেখেন 1.996995 ডিভাইড বাই 2। এখান থেকে মানটা দূরত্বটা বের হবে না? এই দূরত্ব যেটা বের হবে সেটা হলো এই বিন্দু থেকে একদম এই বিন্দুর দূরত্ব। এখান থেকে যদি আমি 195 বাদ দিয়ে দিই তাহলে তো আমি এর মানটা পেয়ে গেলাম। বুঝতে পারছি? ওকে। আর ঠিক একইভাবে গহ নাম্বার কোশ্চেন কি বলছে, 30 ডিগ্রি সেলসিয়াস যদি হয় তাহলে আমরা বি এর মান আবার চেঞ্জ করে দেখবো যে বি এর মান কত আসে। বি এর মান বের করব। এই অবস্থানে দাঁড়ানো যে ব্যক্তি আছে সেটার জন্য bt/2। এখান থেকে আমরা সময় বের করে দেখব যে সময় ইজ ইকুয়াল টু কি হবে, t ইজ ইকুয়াল টু 2s/vt, 2s/v, 2 ইন্টু s এর মান কত, এই যে a থেকে a বিন্দুর মান যেটা পাইছো a, আর v বিন্দুর মান এই যে এখান থেকে যেটা পাইছো সেটা বসানোর পর যদি এটা 0.1 সেকেন্ডের কম আসে তাহলে সেটা প্রতিধ্বনি শুনতে পারবে না, আর 0.1 সেকেন্ডের বেশি আসলে প্রতিধ্বনি শুনতে পারবে। বুঝতে পারছেন নাকি পাইনি? এই একটা টাইপের কোশ্চেন আসতে পারে। জি স্যার, বুঝি না, পড়ে নি সব থেকে ক্লিয়ার হয় নাই? কয়টা বাজে? অনেক সময়। এই পরে করে নিস, বাসা যা করে নিস, ছবি তোল, এটা ছবি তোলেন, দ্রুত ছবি। ও তাহলে তো হয়েছে। খেয়াল করেন, আপনার এই ক্লাস চালাবো নাকি বন্ধ করে দিব? তোরা তো মনে হইতেছে ঘুমাইতেছিস সবাই। এদিকে দেখ, কি স্যার দেখেন এদিকে, এটা হলো 10 নম্বর চ্যাপ্টার। 10 নম্বর চ্যাপ্টার থেকে মনে 2টা সৃজনশীল আছে। হ্যাঁ, 2টা সৃজনশীল একটু ভালো করে খেয়াল করি। 10 নম্বর চ্যাপ্টারের মধ্যে ভালো করে বুঝো, 10 নম্বর চ্যাপ্টারের মধ্যে 120 কুলম্ব এবং -90 কুলম্ব 2টা চার্জ আছে। 2টা চার্জ আমাকে বলছে 150 সেন্টিমিটার দূরে। 150 সেন্টিমিটার দূরে মানে কি মিটার, তাহলে 1.5 মিটার। বুঝি নাই? 100 দ্বারা ভাগ করে নেবেন। ঠিক একইভাবে বায়ুর মাধ্যমে কে এর মানটা বলে দিছে, ভালো কথা। গ নাম্বার কোশ্চেনে কি বলছে, চার্জ দুটির মধ্যবর্তী ক্রিয়াশীল বলের মান। তো চার্জ দুটি মধ্যবর্তী ক্রিয়াশীল বলের মানের সূত্র কি? এই ক্রিয়াশীল বলের মান সূত্র কি মনে আছে? F ইজ ইকুয়াল টু ওই যে K ইন্টু QA/QV ডিভাইডেড বাই R স্কয়ার। K এর মান আমাকে প্রশ্ন বলে দিছে 10 × 9 Q এর মান কত দেওয়া আছে? 120। QV এর মান কত দেওয়া আছে? -90। আর এর মান কত দেওয়া আছে? 1.5 এর উপর স্কয়ার। মানটা ক্যালকুলেশন করেন, যে মানটা বের হবে সেটা হলো মাইনাসে বের হবে, যেহেতু মাইনাস আছে। তো মাইনাস বের হলে সেটা কি আমরা জানি, একটা পজিটিভ একটা নেগেটিভ হলে কি করবে, আকর্ষণ করবে নাকি বিকর্ষণ করবে? পজিটিভ নেগেটিভ হলে আকর্ষণ করবে নাকি বিকর্ষণ করবে? আকর্ষণ করবে। অথবা তুমি চাইলে এফ এর মানটা যদি মাইনাসে বের হয় তাহলে সেটা কি করবে? আকর্ষণ করবে। তাহলে আকর্ষণ বলটা বের করে ফেললাম, যে আকর্ষণ বল। তুমি চাইলে যদি এখানে মান না দাও কোনো সমস্যা নাই, তুমি এখানে লিখবা যে আকর্ষণ বল এত, আর যদি তুমি প্লাস মাইনাস দিয়ে করো তাহলে এখানে তো মানটা কি আসবে? মাইনাস। যদি এফ এর মান মাইনাসে বের হয় তাহলে সেটা আকর্ষণ বল, এফ এর মান যদি প্লাসে বের হয় তাহলে সেটা কি? বিকর্ষণ বল। যে কোনো একভাবে দেখাইলেই হবে যে এফ ইজ ইকুয়াল টু এত নিউটন। কথা বুঝতে পারছি নাকি পারিনি? আচ্ছা, গহ নাম্বার যে কোশ্চেনটা আছে খেয়াল করি। গহ নাম্বার কোশ্চেন আমাকে বলছে কি, চার্জিত বস্তু দুইটির, হ্যাঁ আমাদের ঘর্ষণ বলে বের করতে বলছে। দেখেন এই যে ক্রিয়াশীল বলের মান বের করতেছে, ক্রিয়াশীল বলের সূত্র বসে মানটা বের করবো। ক্লিয়ার? ঠিক আছে, কিভাবে আছেন এই কোশ্চেনটা একটু খেয়াল করি। এই কোশ্চেনের মধ্যে আমাকে কি বলছে, এই কোশ্চেনের মধ্যে আমাদের কি বলছে, এটা ইম্পর্টেন্ট আছে, ভালো করে দেখো, এটা ইম্পর্টেন্ট আছে।
বলছে চার্জিত বস্তু দুইটি সংযোগ রেখা কোথায় তড়িৎ প্রাবল্য কি হবে? শূন্য হবে। শূন্য হওয়ার জায়গায় কখনো কখনো বলা থাকবে সমান হবে, কখনো কি বলা থাকবে সমান হবে। তাহলে যেটাই বলুক না কেন একটু খেয়াল করি, এটা একটা বস্তু, এটা একটা বস্তু। মনে রাখবেন একটা পজিটিভ একটা নেগেটিভ, যদি একটা পজিটিভ একটা নেগেটিভ চার্জ হয় তাহলে ওই যে যেই বিন্দুটা বলছে না যে কোন বিন্দুতে কোথায়, এই বিন্দুটা হবে এই দুইটা চার্জের মধ্যবর্তী দূরত্বের বাহিরে কোথাও। কি হবে? বাহিরে কোথাও। কখন? যখন একটা পজিটিভ চার্জ একটা নেগেটিভ চার্জ। আর যদি দুইটা চার্জই পজিটিভ অথবা দুইটা চার্জই নেগেটিভ মানে সমধর্মী চার্জ যদি হয় তাহলে এই দুইটার মাঝামাঝি কোথাও একটা বিন্দু হবে। বুঝি নাই? তাহলে আমাদের যেহেতু একটা পজিটিভ আছে কত 120, তাহলে 120 আর এটা কত মাইনাসের 90, তাহলে বিন্দু যেটা আছে সেটা কি হবে? বাহিরে হবে। বুঝতে পারছি নাকি বাইরে? তাহলে এবার এটার দূরত্ব দেখো কত দেওয়া ছিল 1.5 মিটার, আর এটার দূরত্ব আমি জানি না সেটা আমি ধরলাম x মিটার। তাহলে এটা হলো a বস্তুটা, এটা হলো b বস্তু, আর এই বিন্দুটাকে ধরলাম c বিন্দু। বুঝতে পারছি? তাহলে আমি বলতে পারি যে চার্জিত বস্তু দুইটার সংযোগ রেখার ওই তড়িৎ প্রাবল্যের বিন্দুটা কি হবে? b বিন্দু থেকে বা b চার্জিত বস্তু থেকে x মিটার দূরে c বিন্দুতে তৈরি হবে। তাহলে এখানে এই c বিন্দুতে চার্জ কত আছে? +1 কুলম্ব চার্জ আছে, কারণ আমরা জানি তড়িৎ প্রাবল্য তড়িৎ বিভব এগুলো কত কুলম্ব চার্জের উপর কাজ করে? +1 কুলম্ব চার্জের জন্য কাজ করে। যেহেতু তড়িৎ প্রাবল্য এই a বিন্দু থেকে এই c বিন্দু তড়িৎ প্রাবল্য বের করবা E1, ঠিক আছে? কিভাবে? b বিন্দু থেকে এই c বিন্দু তড়িৎ প্রাবল্য বের করবা E2। তড়িৎ প্রাবল্য বের করার জন্য সূত্র কি জানি? যেমন E1 যদি আমি বের করে দেখাই, E1 k ইনটু কোন চার্জের জন্য? a চার্জের জন্য, তাহলে qa ডিভাইড বাই r স্কয়ার, মানে তাদের মধ্যবর্তী দূরত্ব কত? a থেকে c এর মধ্যবর্তী দূরত্ব কত আছে? 1.5 এর সাথে x, এই যে প্লাস x, এটার উপরে এই যে স্কয়ার। বুঝতে পারছি? ঠিক একইভাবে আসো E2, এই যে দ্বিতীয় বস্তুর জন্য চার্জ, তাহলে এবার খেয়াল করো k ইনটু qb ডিভাইড বাই তাদের মধ্যবর্তী দূরত্ব কত আছে? x না? তাহলে এই যে x এর উপর স্কয়ার। বুঝি নাই? এই দুইটা কি ধরবা? সমান সমান ধরবা। সমান সমান ধরে এখান থেকে x এর মান বের করে ফেলা যায় যে E1 ইজ ইকুয়াল টু E2। E1 এর মান কত আছে? k ইনটু q এর ডিভাইড বাই 1.5 প্লাস x, এটার উপর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু k2 মানে কি k ইনটু qv ডিভাইড বাই কত? x স্কয়ার। ক্লিয়ার? এবার আসো এখান থেকে ক্যালকুলেশন কাটাকাটি করবা। k এর মান কাটা, q এর মান কত আছে? 120 ডিভাইড বাই 1.5 প্লাস x, এটার উপরে যে হোল স্কয়ার ইজ ইকুয়াল টু qv মান কত আছে? 90 ডিভাইড বাই x এর উপরে স্কয়ার। ক্লিয়ার? ক্যালকুলেশন করার সবচেয়ে সহজ উপায় হলো এই x এর গুলোর এক পাশে নিয়ে যাও, সহজেই হিসাব মিলাইতে পারবা। তাহলে আমরা যদি সহজে করার জন্য মিলাইতে যাই যে এই x স্কয়ার দেখো এটা আমরা উল্টাই দিলাম, তাহলে 1.5 প্লাস x নিচে এই পাশটা আসলো x স্কয়ার, এটার উপরও কি স্কয়ার সমান সমান এটা উল্টায় যাবে যেহেতু, তাহলে উপরে 120 চলে যাবে নিচে 90 চলে আসবে। বুঝি নাই? এই বুঝতে পারছি নাকি পারিনি? কি ঠিক আছে নাকি ভুল করছি? ঠিকই আছে। দেখেন এই পাশে দেখেন এই স্কয়ার দুইটা না, দুইটা স্কয়ারকে আমরা একত্রে লিখতে পারি, হোল স্কয়ার হয়ে যাবে না? হোল স্কয়ার হলে ওই স্কয়ারটা ওই পাশে পাঠিয়ে দিলে কি হয়ে যাবে? রুট হয়ে যাবে। তাহলে এই পাশে থাকবে কত? 1.5 প্লাস x ডিভাইড বাই x ইজ ইকুয়াল টু রুট ওভার 120 ডিভাইড বাই 90। ক্লিয়ার? তাহলে এবার খেয়াল করো এখানে x দ্বারা সবগুলোকে ভাগ করে দেয় না, তাহলে 1.5 বাই x আবার প্লাস x বাই x মানে কত? 1, তাহলে রুট ওভার 120 বাই 90। বুঝি নাই? এটা বুঝতে পারছি? এই প্লাস 1 এটা পাশে পাঠিয়ে দিলে কি হয়ে যাবে? -1, তাহলে 1.5 এই +1 ওই পাশে পাঠিয়ে দাও, তাহলে মাইনাস হয়ে যাবে, তাহলে রুট ওভার 120 বাই 90 এই যে -1। ক্লিয়ার? এইখান থেকে দেখো তুমি মান বাকি আছে কার? x এর বাকি সবার মান জানি না, এই যে এখান থেকে x এর মান বের হয়ে যাবে। এখন x এর মান বের হইলে তখন আমি বলতে পারবো যে b বস্তু থেকে এত মিটার দূরে c বিন্দুতে কি হবে? তড়িৎ প্রাবল্যের মান 0 হবে। কথা বুঝতে পারছি কি পারি নাই? বাকি ক্যালকুলেশন করে হ্যাঁ, এই যে এখানে x এর তো বাকি সবার মান জানি আমি, এটা ক্যালকুলেটর বসায় দেন, x এর মান বের হয়ে যাবে। বুঝি নাই? আর তুমি চাইলে আরো বড় করতে পারো, যে উভয় পাশে বর্গ করলাম, স্কোয়ার করলাম, এখানে x এর উপর স্কোয়ার আসবে, তখন আরো ঝামেলা হবে। ঠিক আছে? কিন্তু এখানে যেহেতু একটা মানই মিসিং আছে, x ছাড়া বাকি সবার মান আছে, ক্যালকুলেশন করলেই কার মান বের হবে? x এর মান বের হবে। তখন তুমি বলতে পারবো যে x এর মান মনে করো সাপোজ 10 মিটার বের হয়েছে, তখন আমি বলতে পারবো যে b বিন্দু থেকে 10 মিটার দূরে c বিন্দুতে কি হয়েছে? তড়িৎ প্রাবল্যের মান 0 হয়েছে। কথা বুঝতে পারছি? এটা হলো কোশ্চেন। ঠিক একইভাবে আমাদের আরেক টাইপের কোশ্চেন হয়, এই যে এটা দুইটা বস্তু দেওয়া আছে, কিন্তু দুইটা বস্তুর কি দেওয়া আছে? ব্যাসার্ধ দেওয়া আছে। দুইটা বস্তুর ব্যাসার্ধ সেমও হইতে পারে, দুইটা ভিন্ন ভিন্ন হইতে পারে। যদি সেম হয় তাহলে আমাদের কোশ্চেনটা সহজ হয়ে যায়, দুইটা বস্তু ভিন্ন ভিন্ন থাকলে আমাদের জন্য একটু জটিল হয়, এই জন্য ভিন্ন ভিন্ন দিয়ে করাচ্ছি। বুঝতে পারছি সবাই? এবার আসেন এখানে গ নাম্বার যে কোশ্চেনটা আছে, এখানে গ নাম্বার যে কোশ্চেনটা আছে খেয়াল করি, এটা লড়াই কেন?
গ নাম্বার কোশ্চেন কি বলছে, এই বস্তুতে, এই যে এই বস্তু যেটা, এই যে এই বস্তুতে কতটা ইলেকট্রন আছে, ইলেকট্রন সংখ্যা বের করার জন্য আমরা একটা সূত্র জানি, কিউ সমান সমান এনই, কিউ সমান সমান কি এনই, কিউ সমান সমান এনই। এখানে খেয়াল করো আমাদের বের করতে হচ্ছে ইলেকট্রন সংখ্যা, এখানে কিউ বলতে বোঝায় ইলেকট্রনের চার্জ, ইলেকট্রনের চার্জ, আর এই ই বলতে বোঝায় ইলেকট্রনের চার্জ। এখন কথা হলো কোনটা কার চার্জ, এই চার্জটা হলো বস্তুর চার্জ, এই চার্জটা কি বস্তুর চার্জ, মানে যেই বস্তুর জন্য তুমি চার্জ ইলেকট্রন সংখ্যা বের করবা ওই বস্তুর চার্জ। আর এটা মানে কি ইলেকট্রনের চার্জ, এটা হলো ফিক্সড, কত -1.6 × 10⁻19 কুলম্ব, বুঝতে পারছি। ঠিক একইভাবে আসেন এই এন বলতে কি বোঝায় সংখ্যা, এন বলতে কি বোঝায় সংখ্যা। তাহলে ইলেকট্রন সংখ্যা বের করার জন্য সূত্র কি, এন সমান সমান কিউ বাই ই। কিউ মানে কি কোন বস্তুর জন্য বের করতে বলছে, এই বস্তুর জন্য, এই বস্তুর চার্জ কত আছে -10, তাহলে -10, ই এর মান কত -1.6 × 10⁻19, এই মান দুইটা ভাগ করবেন, যেটা আসবে সেটা এত টি, শেষ। তাহলে সূত্র কি এন সমান সমান কিউ বাই ই, বুঝতে পারছি নাকি পারি নাই? ওকে, এটা নিয়ে প্যারা নাই। সবচেয়ে বড় সমস্যা যেটা হয় গহ নাম্বারটা, এটা আমরা অনেকে বুঝি না, ভালো করে বুঝেন কোশ্চেনটা কি বলছে বলেন তো একটু একবার পড়েন। এ এবং বি গোলকদ্বয় স্পর্শ করিয়ে যথাস্থানে রেখে দিলে তাদের মধ্যাকার বলের কি পরিবর্তন ঘটবে। তো ভালো করে বুঝি, এখানে দুইটা বস্তু আছে, দুইটা বস্তু কি সেম আকৃতির, একই রকম আকৃতির না, একটা বড় একটা ছোট। কিভাবে বুঝলাম, একটার ব্যাসার্ধ 3 সেন্টিমিটার, একটা ব্যাসার্ধ 4 সেন্টিমিটার। তাহলে এখন বর্তমানে যে দূরত্ব আছে, খেয়াল করো দূরত্ব নিয়ে একটা কাহিনী আছে। আমরা যে দূরত্বটা জানি এই দূরত্বটা কিন্তু কেন্দ্র থেকে মধ্যবর্তী দূরত্ব, কিন্তু এখন যে দূরত্বটা দেওয়া আছে সেটা কি কেন্দ্র থেকে দেওয়া আছে না, কেন্দ্র থেকে বের করে নিতে হবে। কিভাবে, এই বস্তুটার ব্যাসার্ধ কত দেওয়া আছে 3 সেন্টিমিটার, এটাকে যদি মিটারে না তাহলে 0.03, ঠিক একইভাবে এটাকে যদি মিটারে না তাহলে 0.04। তাহলে খেয়াল করো এটার ব্যাসার্ধ কত 0.03, আবার এখানে এটার ব্যাসার্ধ কত 0.04। তাহলে এই যে এখান থেকে এতটুকু দূরত্বের মধ্যে আমি দূরত্ব পাইতেছি কত 0.03 পাইতেছি, এখানে মাঝখানে হলো 4, আবার এখানে কত পাইতেছি 0.04। তাহলে টোটালটা কত কত আসে 4.07। তাহলে এইটা হলো আমাদের টোটাল দূরত্ব, বুঝি নাই, মধ্যবর্তী দূরত্ব পাইছি, এটা প্রথম কাজ। এবার আসেন, তাহলে আমরা স্পর্শ করি নাই, এখনো স্পর্শ করি নাই, আমি 4.07 মিটার দূরত্বে রাখছি বস্তুটা। এখন তাদের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করতেছে না, আকর্ষণ বল বিকর্ষণ বল। এখানে কি আকর্ষণ কাজ করবে নাকি বিকর্ষণ কাজ করবে, কিভাবে বুঝলাম, দুইটা ভিন্ন ধর্মী আছে। তাহলে আমাদের স্পর্শ করার পূর্বের অবস্থানটা খেয়াল করো, স্পর্শ করার পূর্বে ভালো করে বুঝো, স্পর্শ করার পূর্বে, স্পর্শ করার পূর্বে তাদের মধ্যকার বল যেটা এই এফ, কে বের করবা, কে ইন্টু কিউ এ কিউ ভি ডিভাইড বাই আর স্কোয়ার। কে এর মান কত, কে রাখলাম, কিউ এর মান কত আছে 10, কিউ বির মান কত দেওয়া আছে 31, ডিভাইড বাই আর এর মান কত আছে 4.07 এর উপরে স্কোয়ার। বুঝতে পারছি, এই 4.07 আসছে কিভাবে বুঝতে পারছি। ওকে, তাহলে এবার এখানে খেয়াল করো একটা মান বের হবে না, এত নিউটন বের হবে কিনা। ওকে, এবার আসে স্পর্শ করছে, স্পর্শ করলে কি হয়, স্পর্শ করলে কি হয়, এই যে একটা পজিটিভ চার্জ একটা নেগেটিভ চার্জ আছে না, তারা পরস্পর একজন আরেকজনের ভ্যানিশ করে ফেলে, কি করে ভ্যানিশ করে ফেলে। তাহলে দুইটা যখন মিলিত হয়ে যায় স্পর্শ করলে কি হয়, মিলিত চার্জ তৈরি হয়। কি চার্জ, মিলিত চার্জ। এই মিলিত চার্জকে আমি বড় হাতের কিউ দ্বারা প্রকাশ করলাম, তাহলে কি হবে কিউ এ প্লাস এই যে কিউ বি, মিলিত মানে কি যোগ হয়ে যাওয়া। তাহলে কিউ এর মান কত আছে -10, কিউ বির মান কত আছে +31, করলে কত আসে প্লাসের 21 কুলম্ব। বুঝি নাই, যখন মিলিত হয়ে গেছে তখন তাদের কাছে মোট চার্জ কত হয়ে গেছে 21 কুলম্ব হয়ে গেছে। এখন আমাকে আবার বলছে স্পর্শ করছো ভালো কথা, এবার আবার যথাস্থানে রেখে দাও। এখন যখন আমি আবার আগের জায়গায় দুইটাকে রাখতে যাব তখন কি তাকে আগের মতো 10 কুলম্ব আর এখানে 31 কুলম্ব দিতে পারবো না, কারণ আমার কাছে তখন আসেই কত 21 কুলম্ব আছে। এখন 21 কুলম্বের কতটুকু ওরে দিব আর কতটুকু ওরে দিব, এটা হলো আমার মেন কাজ। এখন যদি বস্তু দুইটা সেম হইতো, একই আকৃতির হইতো, তাহলে আমি এটাকে সমান দুই ভাগে ভাগ করে দুইটাকে দিয়ে দিতে পারতাম। বাট বস্তু দুইটা কি সমান না, ভিন্ন রকম। তাহলে ভিন্ন রকম হইলে নতুন চার্জ তৈরি হবে। তাহলে নতুন চার্জ আমি ধরলাম প্রথম বস্তুটাকে আগে ধরছিলাম কিউ এ, এবার ধরলাম কিউ প্রাইম। তাহলে এটাকে ভাগ করবা দিবা, ভাগ করে দিবা কিভাবে ভালো করে বুঝো। এখানে আছে কয় ভাগ, 3 ভাগ, এখানে আছে কয় ভাগ, তাহলে টোটাল কত হলো 7। আমি এই জিনিসটাকে টোটাল 7 ভাগ করবো, কয় ভাগ করবো 7 ভাগ করে 3 ভাগ করে দিয়ে দিব, 4 ভাগ করে দিয়ে দিব, শেষ, সহজ হিসাব। বুঝতে পারছি। তাহলে আমি 21 এর এই যে 7 ভাগ, 7 ভাগের 3 ভাগ পাবে কি প্রথম বস্তু না, এই যে 3 ভাগ। বুঝতে পারছি। তাহলে এবার 7 দিয়ে এটা কারো কত আসে 3, তাহলে 3 × 9 কুলম্ব। ঠিক একইভাবে কিউ ভি প্রাইম,
কিউ বি পেলাম মানে কত, ওই যে 21 এর 7/4 তাহলে 3 7 21, 3 4 12 কুলম্ব। দেখো এই 9 এবং 12 যোগ করে দেখো ওই 21 হয়। ভাগ করছি, বুঝতে পারছি? যদি বস্তু দুইটা সেম হইতো তাহলে কি করতাম, অর্ধেক করে দিয়ে দিতাম, বুঝতে পারছি? এখন আমাকে বলছে যথাস্থানে রেখে দিচ্ছে, তাহলে তাদের মধ্যবর্তী দূরত্ব কি আগের মতোই আছে না? তাহলে আগের মতো যদি থাকে তাহলে মধ্যবর্তী দূরত্ব মানে আমাদের পরবর্তী যে সূত্রটা, ওই যে স্পর্শ করার পর তাদের মধ্যবর্তী বলের সূত্র কি হবে? F = K QA' ইন্টু QB' ডিভাইড বাই কত, R²। কে এর মান তো আমরা জানি মুখস্থ। QA' এর মান কত আছে? 9। QB' এর মান কত আছে? 12 ডিভাইড বাই R এর মতো 4.07 এর উপরে স্কয়ার। খেয়াল করো এখানে মান বের হবে না? এই দুইটা মান কি সেম আসবে? পরিবর্তন হবে না? বলো তো কোনটা বড় হইতে পারে? এখানে এটা দিলাম F, এটা দিলাম F'। F বড় নাকি F' বড়? F' বড় নাকি F বড়? F বড়। কিভাবে? মান তো সেম, দেখেন K এর মান দুই জায়গায় সেম। এখানে হলো 10 আর 31, এখানে হলো 9 আর 12, তাহলে অবশ্যই কি F বড়। এই যে পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনটা আমাকে ব্যাখ্যা করতে হচ্ছে। তাহলে পরিবর্তন মানে আমি ডেল F লিখলাম, যে বলের মধ্যবর্তী বলের পরিবর্তন। তাহলে আমি F থেকে এই F' বাদ দিয়ে দাও, দুইটা মান বসাইয়া বিয়োগ করে বলো যে এত পার্থক্য হয়েছে, শেষ। এটাই আমাদের উত্তর। বুঝি নাই? বুঝতে পারছি। কোশ্চেন এটাই আসবে এমন না, কোশ্চেন এখানে চেঞ্জ হতে পারে, দুইটা বস্তু সেম দিয়ে দিতে পারে, বলতে পারে একই আকৃতির। তখন আমি কি করবো? মিলিত চার্জটাকে সমান 2 ভাগে ভাগ করে দিব, পারবো? এটা হলো আমাদের স্থির তড়িতের চ্যাপ্টারের অঙ্ক। এখানে আমাদের একটা কাজ আছে, এখানে একটা কোশ্চেন থাকে, সেটা হলো ধারকত্ব নিয়ে আসে। কি নিয়ে আসে? ধারকত্ব। আচ্ছা, ইলেকট্রন প্রবাহের দিক বলতে ব্যাপারটা খেয়াল করো। ইলেকট্রন প্রবাহের দিক এবং বিদ্যুৎ প্রবাহের দিক, এটা দিয়েও খুব ইম্পর্টেন্ট ম্যাথ আছে। বিদ্যুৎ প্রবাহের দিক, সো মনে রাখবা ইলেকট্রন প্রবাহের দিক এবং বিদ্যুৎ প্রবাহের দিক, এটা মনে রাখতে হবে। বিভবের উপর নির্ভর করে। কিসের উপর নির্ভর করে? বিভব। বিদ্যুৎ প্রবাহের দিক হলো উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়। বিদ্যুৎ প্রবাহের দিক কোনটা? উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়, উচ্চ বিভব থেকে নিম্ন বিভব, বুঝতে পারছি? আর এটা হলো নিম্ন বিভব থেকে উচ্চ বিভব, নিম্ন বিভব থেকে উচ্চ বিভব। আমাকে কখনো কখনো কোশ্চেন করতে পারে যে দুইটা বস্তুর চার্জ দেওয়া আছে, তাদের মধ্যে ইলেকট্রন প্রবাহের দিক ব্যাখ্যা করো বা ইলেকট্রন প্রবাহের দিক নির্ণয় করো। তখন তোমার দেখতে হবে দুইটা বস্তুর কি করতে হবে? বিভব বের করতে হবে। কি করতে হবে? বিভব বের করার জন্য সূত্র মনে রাখবা, বিভব সমান K ইন্টু যেই বস্তুর চার্জ, ওই বস্তুর মানে যেই বস্তুর জন্য তুমি বিভব বের করবা ওই বস্তুর চার্জ ডিভাইড বাই তাদের মধ্যবর্তী দূরত্ব R। তাদের মধ্যবর্তী দূরত্ব কি? R। আগেরটা ছিল কি? R² ছিল, এখন কি? শুধু R। এই যে বিভবের মান বের করবা সূত্র, বুঝতে পারছি? ক্লিয়ার হয়েছে? এখন কথা হলো এই দুইটা জিনিস মনে রাখা নিয়ে অনেকে ঝামেলা হয়। তো আমাদের কমন একটা উদাহরণ আমরা বারবার বলি, সেটা কি? কোনটা মনে রাখবো? বিদ্যুৎ প্রবাহেরটা মনে রাখবো, ইলেকট্রন প্রবাহেরটা তার উল্টা হবে, এটা মনে রাখবো। বিদ্যুৎ প্রবাহেরটা কিভাবে মনে রাখবা? তোমার বাসার যেই কারেন্ট, সেটার ভোল্টেজ বেশি নাকি তোমার কারেন্ট আসে কোথা থেকে? ট্রান্সমিটার থেকে। ওইটার ভোল্টেজ বেশি নাকি তোমার বাসার ভোল্টেজ বেশি? খাম্বার যেটা বলে খাম্বাই বল, তাহলে ট্রান্সমিটারের ভোল্টেজ বেশি, তাহলে ওইটার ভোল্টেজ বেশি মানে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে আসছে। তাহলে এটার বিপরীত কি হবে? ইলেকট্রন প্রবাহের দিক। বুঝতে পারছি নাকি পারি নাই? বুঝতে পারছি নাকি পারি নাই? ওকে, এখানে আমাদের আরেকটা টপিক আছে, সেটা কি? আমাদের আসে হলো ধারকত্ব। কি আসে? ধারকত্ব। এই টাইপের ম্যাথ আসার সম্ভাবনা এবার আছে, এবার আসতে পারে ধারকত্ব রিলেটেড, ভালো করে খেয়াল করি। ধারকত্বের সূত্রগুলো একটু বলে দিই। ধারকত্বর ব্যাপারটা হলো চার্জ জমা রাখে। কি রাখে? মানে একক ভোল্টেজে যেই পরিমাণ চার্জ জমা রাখে তাকে আমরা ধারকত্ব বলি। তাহলে ধারকত্বকে আমরা সি দ্বারা প্রকাশ করি। কি দ্বারা প্রকাশ করি? সি। তাহলে একক ভোল্টেজ মানে বি বাই চার্জ জমা রাখা মানে কি? কিউ বাই বি। তাহলে সি = কিউ বাই বি। এই একটা সূত্র ভালো করে মনে রাখবেন, ঠিক আছে? এই একটা সূত্র ভালো করে কি করবেন? মনে রাখবেন। এটার সাথে আরেকটা সূত্র বলে দেই, যদি বস্তুটা গোলীয় হয় বা গোলক জাতীয় হয়, বস্তুটা কি হয়? গোলক জাতীয়। গোলক মানে কি? বস্তুটা গোল। এখন গোল থাকলে সেটার ব্যাসার্ধ থাকবে না। তাহলে গোলক জাতীয় কোনো বস্তু হলে সেটা যদি আর ব্যাসার্ধের তৈরি হয়, কি ব্যাসার্ধের? আর ব্যাসার্ধ। এখানে একটু ভুল লিখছি, আর ব্যাসার্ধ। যদি আর ব্যাসার্ধ হয় সেই ক্ষেত্রে ধারকত্বের সূত্র হবে আর বাই কে। সেক্ষেত্রে ধারকত্বের সূত্র কি হবে? আর বাই কে। এই দুইটা সূত্র মনে থাকবে না? এটা হলো ধারকত্ব। ধারকত্বের একক হলো ফ্যারেড। ধারকত্বের একক কি? ফ্যারেড। এই ফ্যারেডকে আমরা এফ দ্বারা প্রকাশ করি। ফ্যারেডকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এফ। এমসিকিউ আসতে পারে। ক্লিয়ার? এবার আসেন, এখানে আরেকটা কোশ্চেন আছে, সেটা হলো সঞ্চিত শক্তি। কি আসে? সঞ্চিত শক্তি। ধারকে সঞ্চিত শক্তি। এই সঞ্চিত শক্তিকে আমরা ইউ দ্বারা প্রকাশ করি। কি দ্বারা প্রকাশ করি? ইউ। তাহলে ইউ =
হাফ সিবি স্কয়ার ইজ ইকুয়াল টু হাফ সিবি স্কয়ার। এখন দেখেন এই সি মানে কি ধারকত্ব, বি মানে কি বিভব। এই সূত্রটা হলো আমাদের বেসিক সূত্র, এটা আমাদের মেন সূত্র। এই সিবি স্কয়ারের সূত্রটা কি বেসিক সূত্র, মেন সূত্র। এখান থেকে খেয়াল করো সি এর মান তো তুমি জানো কিউ বাই বি, তাহলে সি এর জায়গায় যদি আমি কিউ বাই বি বসাই তাহলে হাফ সি এর জায়গায় মনে করো কিউ বাই বি বসাইলাম, আবার এখানে কিউ বি স্কয়ার। কাটাকাটি করলে কি থাকে, এখান থেকে কাটাকাটি করলে একটা বি থাকে না, এখানে এখানে থাকে কি না, তাহলে কি লেখা যায় হাফ কিউ ভি। এটা হলো আমাদের আরেকটা সূত্র, ধারকত্বের সূত্র, মানে সঞ্চিত শক্তি সূত্র। ঠিক একইভাবে খেয়াল করেন এই সি যেটা দেওয়া আছে, এই সি যেটা দেওয়া আছে এটার থেকে আমরা বি সমান সমান লিখতে পারি না, বি সমান সমান কি লিখতে পারি কিউ বাই সি লেখা যায়, বি সমান সমান কিউ বাই সি লেখা যায়। তাহলে খেয়াল করো তো এই সূত্র থেকে যে হাফ সি এর জায়গায় সি রাখলাম, বি এর জায়গায় আমি লিখতে পারি না কিউ বাই সি, তাহলে স্কয়ার যেহেতু আছে তাহলে কিউ স্কয়ার বাই সি স্কয়ার। এখান থেকে খেয়াল করো তো সি সি কাটাকাটি করলে লেখা যায় না, উপরে কিউ স্কয়ার থাকে আর নিচে 2 এবং সি থাকে। তাহলে এই যে আমাদের আরেকটা সূত্র। তো ধারকত্বের এই তিনটা সূত্র আমাদের জানা থাকবে এনাফ। কোনটা সঞ্চিত শক্তি, সঞ্চিত শক্তি সূত্র হলো হাফ সি বি স্কয়ার। এখন খেয়াল করো সি মানে কি ধারকত্ব না, ধারকত্বের সূত্র তুমি জানো কিউ বাই বি। এই সি এর জায়গায় কিউ বাই বি বসাইছে, এই যে বি স্কয়ার জায়গায় বি স্কয়ার ছিল, এখান থেকে কাটাকাটি করছো তুমি একটা বি পাইছো না এখানে, তাহলে উপরে কি থাকে কিউ ভি আর নিচে থাকে 2, এই যে কিউ বি বাই 2। বুঝতে পারছি? ঠিক একইভাবে আসো এই বি, এই সূত্র থেকে আমি চাইলে বি সমান সমান কিউ বাই সি লিখতে পারি না, এই যে বি সি এর জায়গায় চলে গেছে, সি বি এর জায়গায় চলে আসছে, তাহলে বি ইজ ইকুয়াল টু কিউ বাই সি। এই সেম সূত্র থেকে হাফ আর সি সেম রাখছি, বি এর জায়গায় আমি এই যে কিউ বাই সি এর সূত্রটা বসিয়েছি, যেহেতু এর স্কয়ার আছে তাহলে কিউ স্কয়ার বাই সি স্কয়ার হবে। এখান থেকে এটা কাটাকাটি করলে নিচে একটা সি থাকে, তাহলে নিচে কি আছে 2 এবং সি, এই যে 2 সি আর উপরে কি থাকে কিউ স্কয়ার আর 1 কিউ স্কয়ার। বুঝতে পারছি? এই সূত্র দিয়ে আমাদের পরীক্ষা আসার সম্ভাবনা আছে। ওই যে ইলেকট্রন প্রবাহের দিকে এবং বিদ্যুৎ প্রবাহের দিকে যে কথাটা বললাম সেটা মূলত এই ধারকত্বের রিলেটেড ব্যাপার থেকে আসবে, কারণ এখানে বিভবের ব্যাপারটা আছে, দেখছো এই যে বিভবের ব্যাপার আছে, দেখছো আমাদের হয়তো বা সঞ্চিত শক্তি বা ধারকত্বের মান দেওয়া থাকবে, সেখান থেকে আমাদের বিভবের মান বের করে করে কাজ করতে হবে। বুঝতে পারছি? বাসায় যে অবশ্যই প্র্যাকটিস করবেন, পারবো? আমাদের এটা হলো স্থিতিতে চ্যাপ্টারটা গেল। আমরা কয়টা চ্যাপ্টার পড়ছি? প্রথম চ্যাপ্টার পড়ছি কি বল, পরে কাজশক্তি ক্ষমতা, এরপরে তরঙ্গ, এরপরে এখন স্থিতির। কয়টা হয়েছে? 4টা। আমাদের আরেকটা চ্যাপ্টার আছে যেটা গতি। কোন চ্যাপ্টার? গতি। এই গতির ক্ষেত্রে আমাদের মূলত এই চ্যাপ্টারের সৃজনশীলগুলো এরকম আসে, 3 রকমের সৃজনশীল আসতে পারে, একদম শিওর ধরে রাখবেন। যদি এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসে, যদি এই চ্যাপ্টার থেকে সৃজনশীল আসে তাহলে ধরে রাখবেন যে 3 রকমের বাইরে কোনো সৃজনশীল আসবে না। কি কি? একটা হলো এরকম বক্স জাতীয় সৃজনশীল, নয়তোবা এরকম এই দূরত্ব, মনে করেন ওই যে সাপোজ 10 মিটার দূরে ছিল একটা বাঘ, 10 মিটার সামনে একটা হরিণ ছিল, ওর দৌড়ে ধরতে পারবে কিনা, বা ধরতে পারলে সেটা কতটুকু সময় লাগবে ধরতে, ওই টাইপের কোশ্চেন। অথবা ওই যে প্রাইভেট আর ট্রাকের মধ্যে সম্পর্ক থাকে, যে প্রাইভেট কার মনে করেন 50 মিটার দূরে আছে, ট্রাক 50 মিটার সামনে ছিল, ও এত বেগে চলতেছিল, প্রাইভেট কার কি ওরে ধরতে পারবে কিনা বা অতিক্রম করতে পারবে কিনা, সেই টাইপের কোশ্চেন। অথবা আরেকটা কোশ্চেন আসে, সেটা হলো এই টাইপের গ্রাফ। সো এই 3 টাইপের বাইরে কোনো টাইপের গ্রাফ আসে না। আপনি ডিস্টার্ব করেন না, ভিডিও চলতেছে। বুঝতে পারছি কথা? তাহলে এবার খেয়াল করেন এই যে 3টা টাইপের কোশ্চেন। ডিস্টার্ব বললাম, ভিডিও চলতেছে। দেখেন তাহলে আমাদের কোশ্চেন কয় রকমের হইতে পারে? 3 রকমের হইতে পারে। তাহলে আমাদের প্রথম বক্স জাতীয়টা দেখি। বক্স জাতীয়র ক্ষেত্রে খেয়াল করেন, বক্সটাকে ভালো করে বুঝেন। সময় দেওয়া আছে উপরে, নিচে কি দেওয়া আছে? বেগ দেওয়া আছে। সময়ের ক্ষেত্রে আমি দেখতেছি যে সময় তো পরিবর্তন হইতেই আছে, সময় তো আর ধরে রাখা যাবে না, সময় পরিবর্তন হইতেছে। বেগের ক্ষেত্রে আমি দেখতেছি 0 2 4 6 8 এই পর্যন্ত ধারাবাহিকভাবে বাড়ছে। বাড়ার পর 8 যায় কি হয়েছে? বেগটা 8এই ছিল। গাড়ি কি টাইমার ছিল না, গাড়ি কিন্তু চলতেছে, কিন্তু সেটা কি বেগে চলতেছিল? সময় মানে একই বেগে চলতেছিল। এরপরে আবার বেগটা কি হয়েছে? আস্তে আস্তে কমতেছে, মানে সমমন্দন তৈরি হয়েছে। তাহলে প্রথমটা সমতরণে চলছে, এরপরটা সমবেগে চলছে, এরপরটা কি আবার সমমন্দনে চলছে। এতটুকু বুঝতে পারছি? এবার আসেন কোশ্চেনে কি বলছে? 40 সেকেন্ডেরটা পুরোটাই বলছে বের করতে। কি বের করতে বলছে? 40 সেকেন্ড মানে পুরোটাই বের করতে বলছে। তো পুরোটা বের করার জন্য কয়টা স্টেপ করতে হবে? 3টা। কিভাবে? প্রথমে 0 সেকেন্ড থেকে এই যে 8 এটা একটা, আবার এই 8 থেকে এই 8 এটা একটা, আবার এই ওয়ার্কিটা আরেকটা। কয়টা টাইপ? 3টা। এখানে আমাকে 2 রকমের কোশ্চেন করতে পারে। মনে করো আমার এই পুরোটা না বলে আমারে বলছে মনে করো 25 সেকেন্ড, 25 সেকেন্ডে মোট অতিক্রান্ত দূরত্ব। তাহলে আমি কি করব? প্রথমে 0 সেকেন্ড থেকে 20 সেকেন্ড পর্যন্ত বের করব, আবার 20 সেকেন্ড থেকে পরবর্তী 5 সেকেন্ডের জন্য বের করব। বুঝি নাই? এই বুঝতে পারছি নাকি পারি নাই? সো সম্পূর্ণটা বের করার মধ্যে আমি সম্পূর্ণটাই দেখাই দিতেছি। খেয়াল করেন, প্রথমত আমাদের টাইপ কি? প্রথমত কাজটা কি করব? 0 সেকেন্ড থেকে
কত সেকেন্ড পর্যন্ত করব? 0 সেকেন্ড থেকে 20 সেকেন্ড পর্যন্ত করব। তাহলে 0 সেকেন্ড থেকে 20 সেকেন্ডের মধ্যে কি বের করতে হচ্ছে? অতিক্রান্ত দূরত্ব না? অতিক্রান্ত দূরত্ব সূত্র কি জানি? s ইজ ইকুয়াল টু, এই যে এইখানে এই সূত্রটা ভালো কাজে লাগবে, s ইজ ইকুয়াল টু u প্লাস v ভাগ 2 ইনটু t। তুমি ত্বরণ ছাড়া এই সূত্র দিয়ে করে ফেলতে পারবা। আবার ত্বরণ দিয়ে করলেও কোনো সমস্যা নেই, আমি একটা ত্বরণ দিয়ে দেখাই, লাস্টে আবার ত্বরণ দিয়ে করাবো। খেয়াল করো, ইউর মান কত আছে? 0। বি এর মান কত আছে? শেষ বেগ কত আছে? 8 আছে, ডিভাইড বাই 2 ইনটু টি। টি মানে কত সেকেন্ড? 0 থেকে 20 সেকেন্ড মানে কত? 20। ক্যালকুলেশন করলে কত আসে? 8 বাই 4 মানে 2। 4 4 আর কত? 80 মিটার নাকি? এই বুঝি নাই, এটা বুঝতে পারছি। ওকে, এবার আসেন পরবর্তী কয় সেকেন্ড ধরে কাজ করবো বলেন তো? এই 20 সেকেন্ড পর্যন্ত কাজ করে ফেলছে, এরপর কত সেকেন্ড ধরে কাজ করব? 20 থেকে 30। তাহলে কত সেকেন্ড? 20 থেকে 30 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, এটা তো সমবেগ। সূত্র কি? s সমান ভিটি। বি এর মান কত আছে বলেন? 8, কারণ সবার জন্য বেগ সেম 8। এই টি এর মান কি 30 হবে না? কত হবে? 10। এই যে গুড, তাহলে কত হবে? 8 10 80 মিটার। তাহলে এই যে আমাদের পরবর্তী 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব 80 মিটার। এরপর আসেন পরবর্তী আমরা কয় সেকেন্ডে কাজ করব? 30 সেকেন্ড পর্যন্ত কাজ করছি, তাহলে 30 থেকে 40। তাহলে 30 থেকে যদি 40 সেকেন্ড নিয়ে কাজ করি, সেই ক্ষেত্রে চাইলে সূত্র এটা দিয়ে করে ফেলতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু আমরা চাইতেছি ত্বরণ দিয়ে বের করতে, ত্বরণের মানটাকে বের করি। ত্বরণের মান বের করার জন্য সূত্র কি? বি মাইনাস ইউ বাই টি। তাহলে বি এর মান কত আছে এখানে বলেন? শেষ বেগ, শেষ বেগ কত? 4 মাইনাস ইউর মান কত আছে? 8 ডিভাইড বাই টি এর মান কত আছে? কত সেকেন্ড? 10 সেকেন্ড। ভাগ করে কত আসে? এই মাইনাস 4/10 মানে 0.4 নাকি? মাইনাস 0.4। তাহলে মাইনাস 0.4 এত মিটার পার সেকেন্ড। তাহলে এবার ত্বরণের মান যেহেতু আছে, আমি সূত্র আরেকটা ইউজ করতে পারি, যে এইচ ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। বুঝি নাই? জি আসবে এখানে, এটি স্কোয়ার। এইচ এর মানটা বের করতে বসে, এইচ মানে তো এস, এইচ মানে কি? এস। তাহলে এবার খেয়াল করো, এইচ এর জায়গায় তো এস বসবে, এইচ এর জায়গায় কি বসবে? এস বসবে। তাহলে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। কি বের করতে হচ্ছে? এস এর মান কত? ইউর মান কত? ইউর মান কত এখানে? ইউর মান কত? 8 ইন্টু টি এর মান কত? এই বুঝি নাই, ইউর মান কত আছে বলেন তো এখানে? আদি বেগ কত? ইউর মান কত বলেন? ইউর মান কত হবে? 8 হবে। আচ্ছা ঠিক আছে, টি এর মান কত আসবে? 10 আসবে, ভালো কথা, লিখলাম। তারপর হাফ এর মান কত? মাইনাস 0.4, তাই তো? টি এর মান কত আছে? 10, 10 এর উপর স্কয়ার। ক্যালকুলেশন করেন তো পুরোটা, একেবারে ক্যালকুলেটর তুলে দেন। কত? 8 কত থেকে আসছে? ওদের যুক্তি মতে এই যে 8টা হলো এখান থেকে আসছে, এই যে 30 থেকে 40 পর্যন্ত গেছে না, এই 30 তো শুরু হয়েছে এখানে। তাহলে এটার আদি বেগ কত? 8। এই শেষ বেগ কত? 4। এই যে তাদের মধ্যে দূরত্ব সময় কত? 10। এই যে 10, বুঝতে পারছি। আর এর মান তো আমরা এখান থেকে বের করছি, কত আসছে? 60 মিটার। মাইনাসে নাকি প্লাসে? 60 মিটার। তিনটা পাইছি দূরত্ব। এবার মনে করেন এই এর মান ছাড়াই আমি সরাসরি এই সূত্র দিয়ে এটা বের করতে পারবো। কিভাবে? আমি চাইলে মনে করেন এবার দেখাইতেছি এখানে যে ইউ প্লাস বি ভাগ 2 ইন্টু টি। ইউর মান কত আছে বলেন? 8 প্লাস বি এর মান কত আছে? 4। বি এর মান কত? 4 ভাগ 2 ইন্টু টি এর মান কত? 10। খেয়াল করেন উপরে কত আসে? 12। 12 কে 2 দ্বারা ভাগ করলে কত আসবে? 6। তাহলে 6 ইন্টু 10 মানে কত? 60 মিটার। তাহলে তুমি যে কোনো ভাবেই করতে পারবা, এইভাবেও করতে পারবা, এভাবে করতে পারবা। ক্লিয়ার? এখন তুমি দেখো তোমার বছর টোটাল গাড়িটি 40 সেকেন্ডে, মোটরটিকে দূরত্ব কত হবে 40 সেকেন্ডে? এই 40 সেকেন্ডের জন্য অতিক্রান্ত দূরত্ব তুমি মনে করো এটা S1, এটা S2, এটা ধরলাম আমি S3, এটা তো আমরা এক্সট্রা করাইছি অথবা। ক্লিয়ার? তাহলে টোটালটা ধরলাম S, তাহলে S1 যোগ S2 যোগ S3, তাহলে 80 যোগ 80 যোগ 60 কত হলো? 160 মানে 200, 220, 220 না? 220 মিটার। ক্লিয়ার? এই যে টোটালটা দূরত্ব বের হয়ে গেছে। ক্লিয়ার আমার কথা? এই টাইপের কোশ্চেন সব সম্পূর্ণটা দেওয়ার চান্স খুবই কম। নর্মালি আমাদের অর্ধেক অর্ধেক দেওয়া থাকে। এখানে একটা কোশ্চেন বলে, সেই কোশ্চেনটা কি? নির্দিষ্ট একটা সেকেন্ডের জন্য বলে দেয়। যেমন বলবে এরকম যে 6তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? 6তম সেকেন্ডে, 6 সেকেন্ডে বললে একটা সহজ কথা, 6 সেকেন্ড বললে আমরা এই সূত্রগুলো অ্যাপ্লাই করে প্রয়োগ করতে পারবো। কিন্তু 6তম সেকেন্ডে যদি বলে, সেই ক্ষেত্রে আমরা বের করার নিয়ম হলো এই 6 সেকেন্ডের জন্য অতিক্রান্ত দূরত্ব বের করবা, সাথে 6 সেকেন্ডের আগে 5 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বের করবা।
এই দুইটা বিয়োগ করলে যেটা থাকবে সেটাই কি 6তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব। শর্টকাট সূত্র ওইটা এমসিকিউর জন্য অ্যাপ্লাই করতে হবে। শর্টকাট সূত্রটা আমি লিখে দিতেছি এখানে। শর্টকাট সূত্রটা হলো যে STS UT প্লাস হাফ A 2T মাইনাস 1, এই সূত্র না? হাফ A 2T মাইনাস 1, এটা কি শুধুমাত্র এমসিকিউতে ব্যবহার করবেন। সিকিউতে ব্যবহার করলে নাম্বার কেটে দেওয়ার সম্ভাবনা আছে, কিন্তু এখন তোমাদের বই এটা আছে, এখন এটা আছে, কিন্তু ইউজ করলেও দেখা যায় কিছু টিচার না জানার কারণে নাম্বার কেটে দেওয়ার সম্ভাবনা আছে। সো এটা এমসিকিউ ছাড়া অন্য কোনো ভাবে ব্যবহার করবেন না। সো তম সেকেন্ডের যে অঙ্কগুলো আছে, ভালো করে বলতেছি, তম সেকেন্ডের যে অঙ্কগুলা, তম সেকেন্ড, এই তম সেকেন্ডের অঙ্কগুলো আসার সম্ভাবনা সবচেয়ে বেশি এবার। বুঝতে পারছি? এটা ইম্পর্টেন্ট আছে। পারবো তো নাকি? যততম সেকেন্ড বলবে তার পূর্বের সেকেন্ড এবং ওইতম সেকেন্ডের জন্য কি করব, দূরত্ব বের করব, বের করে দুইটা বিয়োগ করে দিব, তাহলে আমাদের অততম সেকেন্ডের জন্য অতিক্রান্ত দূরত্ব বের হয়ে যাবে। বের করার পর অবশ্যই এই শর্টকাট সূত্র দিয়ে চেক করে দেখবেন যে আসলে কি হইতেছে কিনা। পারবো? ওকে, ঠিক আছে। কিভাবে আসেন, পরের কোশ্চেন কি বলছে, গাড়িটির বেগ সময় লেখচিত্র এঁকে এর বিভিন্ন অংশের বেগ, যেমন আমি যদি বেগ সময় লেখচিত্র অঙ্কন করি, এই গ্রাফটা কেমন হইতে পারে? বেগ সময় গ্রাফ আঁকলে এটা আসতে পারে রে, অনেকগুলো এসে চিহ্ন আসছে, আসতে পারে, খেয়াল কর। আমরা যদি গ্রাফ আঁকি, কিসে দেখেন, আমাদের নিচে মনে করেন আমরা সময় ইউজ করব, সময়, আর এই পাশে কি ইউজ করব, বেগ। তো সময় দেখেন কি আছে, 0 থেকে সময় শুরু হয়েছিল তো 0 থেকে 40 সেকেন্ড পর্যন্ত, এই যে 0, এরপরে কি 5 10 15 20 25 30 35 40, ঠিক একইভাবে সময় বেগটা 2 4 6 8 আর আছে নাই। তাহলে এবার খেয়াল করো, এই খেয়াল করো, দুষ্টামি করো না, এদিকে দেখেন, আমাদের সময়টা শুরু হয়েছে 0 সেকেন্ড থেকে, 0 সেকেন্ডে ছিল, যে এখানেই আছে। এরপরে কি হয়েছে, 2 সেকেন্ড যখন ছিল, এই 5 সেকেন্ড যখন ছিল তখন বেগ কত, 2 এ, ঠিক আছে। কিভাবে 10 সেকেন্ড যখন ছিল তখন বেগ কত, 4 এ, 15 সেকেন্ডে 6 এ, 20 সেকেন্ডে 8 এ, বুঝি নাই। 25 সেকেন্ড 30 সেকেন্ড 35 সেকেন্ড সবগুলো কিসে ছিল, 35 সেকেন্ড পর্যন্ত না, 30 সেকেন্ড পর্যন্ত, এই 30 সেকেন্ড পর্যন্ত 8 এ। এরপর আবার 35 সেকেন্ডে কি হয়ে গেছে, 6 এ চলে আসছে, এই যে 6 কোথায়, এই যে 6, এরপরে কত 4, এই যে এইখানে 4। এরপরে আপনার কাজ হলো মিলিয়ে দেওয়া, আপনার কাজ কি মিলিয়ে দেওয়া, এই যে এখান থেকে এইভাবে আসবে। এরপরে আচ্ছা এটা এইখানে না, এই যে তোরা তো হাতে স্কেল রেখে ফেলবে। বুঝতে পারছি? এরপরে তুমি চাইলে এখানে ডট ডট দিয়ে মিলাই মিলাই দিতে পারো। হ্যাঁ হ্যাঁ, এটাই তো আঁকতে বলছে রে ভাই, এই যে লেখচিত্র অঙ্কন করো। হ্যাঁ হ্যাঁ, যদি গ্রাফ সুবিধা হয়, ফিজিক্স পরীক্ষায় গ্রাফ যদি থাকে তাহলে গ্রাফে আঁকা সবচেয়ে ভালো। আর যদি মনে হয় যে না গ্রাফে আঁকতে সমস্যা হইতেছে, তখন কি করবেন, খাতায় এঁকে দিবেন। বুঝতে পারছি? কিন্তু গ্রাফে আঁকা সবচেয়ে ভালো, কারণ গ্রাফ তো আপনি বাসাতে নিতে পারবেন না, তখন আবার নকল ধরবে। তো গ্রাফ যদি দেয় তাহলে গ্রাফে আঁকবেন, এটা মাস্ট বি গ্রাফে আঁকবেন। হ্যাঁ হ্যাঁ, আপনারা খাতায় এঁকে দিবেন। বুঝতে পারছি আমার কথা? এটা পারবো। এরপর আমরা এখানে দেখতেছি যে ওই যে দূরত্বগুলো চিন্তা করেন, আমি যদি এখানে বলি যেটা হলো দূরত্ব মনে করেন 0 থেকে শুরু হয়েছে, আমি নামকরণ দিতেছি, এটা এ, এটা বি, এটা সি, তাহলে ও এর অংশটা কি হয়েছে, সমত্বরণে চলছে। এ বি অংশটা কি হয়েছে, সমবেগে চলছে। বিসির অংশটা কি হয়েছে, সমবন্ধনে চলছে। সমত্বরণে যখন চলছে তখন এখানে ত্বরণের মানটা বের করে দিবেন, এরপর লিখবেন যে সমত্বরণে চলতেছে। এ বির অংশটা কি, সমবেগে চলতেছে, যেহেতু বেগ সমান। বিসির অংশটা কি, সমবন্ধনে চলতেছে, এখানে আবার ত্বরণের মানটা বের করে দেখবেন যে মাইনাসের মান বের হয়েছে ত্বরণের মান। তো এই জিনিসটাই হলো প্রকৃতি বিশ্লেষণ করা। এই অংশটা কি, প্রকৃতি বিশ্লেষণ করা। চিত্র প্রথমে আঁকবেন, এরপরে বাংলায় ওই তিনটা অংশ, যে ও এর অংশ, এ বির অংশ এবং বিসির অংশ, এই তিনটাকে বিশ্লেষণ করে তারপরে দিবেন, তাহলে আমাদের ফুল নাম্বার পাবেন। বুঝতে পারছেন? এ বির অংশ প্রথমে, ও এ অংশ, এ বি অংশ, বিসি অংশ, শেষ। তিনটা অংশ, বুঝি না? এই যে সামনে আছে ভাই, এই যে ত্বরণের লেখচিত্র এখানে আছে, দেখছি?
ত্বরণের লেখচিত্র যেহেতু কোশ্চেন আছে এখানে দেখাই দিই। দেখেন ত্বরণের লেখচিত্র বলতে কি বোঝায়, যে আমাদের এখানে সরণ দেওয়া আছে এবং সময় দেওয়া আছে, মানে এস এর মান দেওয়া আছে এবং সময় দেওয়া আছে। তাহলে এস এবং এটা কিন্তু সরণ, এই সরণ মানে কি দূরত্ব, কিন্তু সরণ মানে কি দূরত্ব, আর এস মানে কি সময় মানে টি। বুঝতে পারছি? এই এস এবং টি দেওয়া থাকলে আমরা এর মান বের করতে পারবো না? এর মান যদি বের করতে পারি, আমরা প্রত্যেকটা কনসেপ্টে যে এসির ও সির মধ্যে এর মান বের করবো, সিডির মধ্যে এর মান বের করবো, ডি এর মধ্যে এর মান বের করবো, তিনটা এর মান বের করলে গ্রাফে অঙ্কন করে দিব যে কোনটার মান কত আসছে, শেষ। বুঝতে পারছি? এখানে আমাদের সবচেয়ে বেশি ঝামেলা যেটা হয়, এটা ক্লিয়ার হয়েছে? ব্যাখ্যাটা দিতে পারবো না? আচ্ছা, ব্যাখ্যা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই ও এর অংশে ত্বরণের মান বের করে নিব, এবির অংশে ত্বরণের মান বের করবো। ওই ত্বরণের মান বের করে নিয়ে কথা বলতেছেন? এই ত্বরণের গ্রাফ হলো ত্বরণের মানের উপর ডিপেন্ড করে। মনে করেন এই অঙ্কটার মধ্যে মনে হয় 0.4 একটা বের হয়েছে, মনে করেন সাপোজ ত্বরণ প্রথম কনসেপ্টে এর মান বের হয়েছে এটা। আবার মনে করেন এই টুর মান বের হয়েছে, মনে করেন 0.2 বের হয়েছে। A3 মান মনে করেন মাইনাসের কিছু একটা বের হয়েছে, মনে করেন যেমন বন্ধন হয়েছে, মনে করেন ধরলাম যে এরকম কিছু একটা হইতে পারে, 0.4 বের হয়েছে বা 0.5 বের হয়েছে। আপনি আবার বলতে পারেন যে দুটোর মনে সমান হইতে হবে, তিনটা বের হয়েছে। তখন আপনি কি করবেন? গ্রাফ অঙ্কন করবেন। ত্বরণ নিয়ে কাজ, ত্বরণ এবং কার সাথে যে কোনো একটা সময় সাথে তো দিবে। তাহলে সময়টা এই পাশে দেন, এই যে সময়, যেহেতু আমাদের মাইনাসের মান বের হয়েছে, ত্বরণটা আমরা দুই পাশে টানবো, উপরেও টানবো নিচেও টানবো। তাহলে এই পাশে হলো ত্বরণ। ত্বরণের মানগুলো খেয়াল করেন, এটা তো 0, উপর থেকে পজিটিভ, নিচের দিকে। তাহলে আমি দেখতেছি 0.2 আছে, 0.4 আছে, তাহলে 0.1, 0.2, 0.3, 0.4, কোনো সমস্যা আছে? আবার নিচের দিকে 0.1, 0.2, 0.3, 0.4, তাহলে 0.4, আবার একটা 0.5 তো আছে, তাহলে 0.5, 0.3, 0.2, 0.1, এটি মানের উপর ডিপেন্ড করবে। এখন মনে করেন 0. না বাদ দিয়া 1 2 3 4 আসছে, আপনি এখানে 1 2 3 4 দেন। প্লাস মাইনাস থাকলে দুই পাশেই রাখতে হবে, প্লাস মাইনাস থাকলে কি করতে হবে? দুই পাশে রাখতে হবে। এখন কথা হলো, এটা কি আমরা কখনো এক্স অক্ষে দিতে পারবো ত্বরণটা? না, কারণ সময়টা তখন আপনি কিভাবে দিবেন? পজিটিভ নেগেটিভ তো, সময় তো আর পজিটিভ নেগেটিভ হয় না। এই জন্য সময়টা সবসময় কি করবেন? এক্স অক্ষে দিয়ে দিবেন, ওয়াই অক্ষ বরাবর ত্বরণটা বসাই দেন। ঠিক আছে, কিভাবে? 0.1, 0.2, 0.3, 0.4। তাহলে প্রথম অংশ কতটুকু সময় থেকে কতটুকু অংশে গেছে, দ্বিতীয় অংশ কতটুকু গেছে, এরকম ভাবে চিত্র অঙ্কন করবেন। পারবো? বুঝি নাই? ওকে, এখানে খেয়াল করেন কি স্যার, কত? হ্যাঁ, এটাই তো। দেখেন, খেয়াল করেন, এই ভিডিও কেউ টাইনা দেখা লাগবে না, মানে যদি ও নর্মালিও দেখতে যায় তাও মনে করেন ও তিরিং বিরিং হয়ে যাবে, ওই আবার স্লো মোশন দিয়ে দেখতে হবে। খেয়াল করেন, এই টাইপের কোশ্চেনটা আসতে পারে পরীক্ষায়, যেটা খেয়াল করেন। এইটা সবসময় যে আমাদের গাড়ির অঙ্ক দিয়ে আসবে এমন না, সবসময় যে গাড়ির অঙ্ক, এই কথা না, এদিকে দেখ, সবসময় যে গাড়ির অঙ্ক দিয়ে আসবে এমন না। এখানে আমাদের সবসময় কি করতে পারে? হরিণ এবং অন্য কোনো জন্তুর ক্ষেত্রে বলতে পারে, যে কোনো ভাবে আসতে পারে। মেইন কথা হলো এটা, আমার বোঝার জিনিস হলো এটা। কি স্যার? হ্যাঁ, আর কিছু হবে না, দেখ তোরা দেখ, একটি কার, এক কথা না, শুন, দেখেন, একটা কার 2.5 মিটার পার সেকেন্ড সমত্বরণে, কথা না, কি স্যার? 2.5 মিটার পার সেকেন্ড সমত্বরণে স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করলো, এবং একই সময়ে অপর একটা গাড়ি প্রথম কারটির 50 মিটার পেছন থেকে যাত্রা শুরু করছে। আমার এই গ নাম্বার কোশ্চেনে বলছে, কি বলছে? যাত্রা শুরুর কত সময় পর কার দুইটির বেগ একই হবে? কার দুইটির বেগ কি হবে? একই হবে। ভালো করে বুঝি, লাস্ট সৃজনশীল দেখেন। সেখানে খেয়াল করি, বেগ যেহেতু একই বলছে, আমাদের দ্বিতীয় যে গাড়িটা আছে, এই দ্বিতীয় গাড়িটার দেখেন তো 50 মিটার দূর থেকে যাত্রা শুরু করছে, কিন্তু ওর বেগটা কত? 63 কিলোমিটার পার আওয়ার সমবেগে চলতেছে। তাহলে ওর বেগটা তো আমাদের বাড়বেও না কমবেও না। তাহলে আমাদের প্রথম যে গাড়িটা আছে তার বেগটা কি লাগবে? 63 কিলোমিটার পার আওয়ার বেগ বানাইতে হবে। বুঝি নাই? যেহেতু আমাদের বলছে কি কত সময় পর বেগ দুটার বেগ কি হবে? একই হবে। তাহলে মনে করেন একটা বস্তু, একটা মানুষ হাঁটতেছে, মনে করেন স্বাভাবিক গতিতে হাঁটতেছে, আরেকটা ব্যক্তি মনে করেন ওর থেকে কম গতিতে হাঁটতেছিল। যে স্বাভাবিক গতিতে হাঁটতেছে সে তো হাঁটতেই আছে, ওর গতি বাড়েও না কমেও না। কিন্তু যে কম আছে, এখন দুইটা সমান সমান হওয়ার জন্য কাজ কি? যেটা কম আছে ওইটাকে যে স্বাভাবিক গতিতে হাঁটতেছে তার সমান সমান করা। তাহলে স্বাভাবিক গতিতে হাঁটতেছে কে? 63। যেটা দৌড়াইতেছে, মাঝে মধ্যে আবার হাঁটতেছে, মাঝে মধ্যে স্লো হয়ে গেছে, ওরে কি করা? এই 63 কিলোমিটার পার আওয়ার বেগে বানাইতে হবে। এটা বানানোর জন্য তার কত সময় লাগবে সেটা জানতে চাইছি। বুঝি নাই? তাহলে আমাদের মেইন উদ্দেশ্য কি? 63 কিলোমিটার পার আওয়ার বানানো। তাহলে 63 কিলোমিটার পার আওয়ার এটাকে অবশ্যই কি করতে হবে? মিটার পার সেকেন্ডে বানাইতে হবে। কিভাবে? 63কে 1000 দ্বারা গুণ আর 3600 দ্বারা ভাগ করলে সেটা মিটার পার সেকেন্ডে বের হয়। তাহলে কত আসবে? 17.5
5 এত মিটার পার সেকেন্ড। বুঝতে পারছি? তাহলে আমাদের মেইন কাজ প্রথম যেই বস্তুটা আছে ওই বস্তুটার বেগ 17.5 মিটার বানানো। তাহলে প্রথম বস্তুটার বেগ বের করার জন্য সূত্র কি? বি ইজ ইকুয়াল টু কোন সূত্র বসানো যায়? ইউ তো আছেই, তাহলে ইউ প্লাস এটি, বি সমান সমান ইউ প্লাস এটি। তাহলে এখান থেকে খেয়াল করো টি এর মান বের করতে হবে। এর মানটা আমাদের দেওয়াই আছে যে প্রথম বস্তু ত্বরণ কতটুকু চলতেছিল, 2.5 সমত্বরণে চলতেছিল। বি এর মান বের করার জন্য কি 17.5। তাহলে এখান থেকে খেয়াল করো টি এর মান বের করতে পারবা যে 17.5 ইজ ইকুয়াল টু ইউর মান কত, স্থির অবস্থা থেকে শুরু করছে মানে পুরোটাই শূন্য। এর মান কত 2.5, এই যে টি। বুঝতে পারছি নাকি পারি নাই? তাহলে অতএব টি সমান সমান লিখতে পারি যে 17.5 ডিভাইড বাই 2.5 কত আসে? কত আসে বলো, কত আসে? 7 বরাবর 7। আরে বাহ, 17 এত সেকেন্ড সময় লাগবে। হ্যাঁ বুঝতে পারছি। দুইটার বেগ মিলিত হওয়ার জন্য বেগ সময় লাগবে কতটুকু? এভাবেই যে করতে হবে এমন না, অনেকভাবে করা যায়, আমরা সহজভাবে দেখাইছি। ক্লিয়ার আমার কথা? এরপরে আসেন পরের কোশ্চেন যেটা, এটা আমাদের ভালো করে খেয়াল করি। কার দুইটি তাদের চলার পথে একবারের অধিক একে অপরকে কি করবে, অতিক্রম করবে কিনা। তো এই যে এখানে আমি একটু চিত্র আঁকি। দুইটা বস্তু আছে মনে করেন, এই যে একটা বস্তু, এই আর একটা বস্তু। এই বস্তুটা হলো প্রথম বস্তু, এটা কি প্রথম গাড়িটা, এটা হলো দ্বিতীয় গাড়িটা। প্রথম গাড়ি কি কি ডাটা দেওয়া আছে দেখো, এই যে চিত্র আঁকবেন কিন্তু ভালো করে বোঝেন, এটা চিত্র বুঝলেই সব কাজ শেষ। একটি গাড়ি 2.5 মিটার সমতরণে চলছে। তাহলে এই যে প্রথম গাড়িটা সমতরণ মানে এর মান কত আছে 2.5। ঠিক একইভাবে আছে স্থির অবস্থান মানে ইউর মান কত 0। ঠিক একই কাজ, আর কি কি দেওয়া আছে, কিছু দেওয়া নেই। দ্বিতীয় বস্তুটার কি দেওয়া আছে, তার বেগ হলো 63 কিলোমিটার। এই 63 কিলোমিটার পার আওয়ার, এটাকে আমরা মিটার বানাইছি, কত বের হয়েছিল 17.5 নাকি 17.5 বের হয়েছিল না? এই যে 17.5 মিটার পার সেকেন্ড, যদি ভুল না করস তোরা। এবার এটা আমাদের বলছিল যে প্রথম গাড়ি থেকে কত মিটার দূরে আছে, 50 মিটার দূরে আছে, যে 50 মিটার দূরে ছিল। বুঝছো? এবার আমাকে কোশ্চেনে বসে দেখেন, কার দুইটি তাদের চলার পথে একবারের অধিক একে অপরকে অতিক্রম করবে কিনা। তা আমিও জানি যে অতিক্রম করবে কিনা, আমি ধরলাম যে টি সময় পর এইখানে এইসব বস্তু দুইটা কি হয়েছে, অতিক্রম করছে। বস্তু দুইটা কি হয়েছে, অতিক্রম করছে। এই টি সময় পর বস্তু দুটো অতিক্রম করছে, এটা কতটুকু দূরে, এক্স মিটার দূরে। কতটুকু দূরে, এক্স মিটার দূরে। এতটুকু বুঝতে পারছি? তাহলে এই টি সময়ে এই বস্তুটা অতিক্রম করবে কতটুকু, এক্স মিটার। আর এই সেম সময়ে এই বস্তুটা অতিক্রম করতে হবে কতটুকু, এই 50 মিটার পিছে তো আছে, ওর 50 মিটারও কভার করতে হবে, সাথে আবার ওই এক্স মিটারও কি করতে হবে, কভার করতে হবে। বুঝতে পারছি নাকি পারি নাই? ঠিক একই কাজ তাহলে প্রথম বস্তুর ক্ষেত্রে, প্রথম গাড়ির ক্ষেত্রে ওই যে এইচ ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এই এস মানে না, এস মানে কি, এস বলতে কিছু নেই, কি হবে এস হবে। আর এই এস মানে কত, প্রথম বস্তু যেহেতু কত মিটার যাবে, এক্স মিটার যাবে। তাহলে ইউর মান কত, শূন্য, তাহলে পুরোটাই শূন্য এখানে। তাহলে প্লাস হাফ এর মান কত আছে 2.5 টি স্কোয়ার। বুঝি নেই? এটা বুঝতে পারছি? এটা ক্লিয়ার হয়েছে? ঠিক একই কাজ দেখেন, এই 2 দ্বারা 2.5 কে 2 দ্বারা ভাগ করে দাও তো কত আসে, করো 2.5 কে 2 দ্বারা ভাগ করো, 1.25 এত টি স্কয়ার। বুঝতে পারছি এতটুকু? এবার আসেন দ্বিতীয় যে বস্তুটা আছে, সেকেন্ড কার্ড সমবেগে চলতেছিল, তাহলে এস সমান কি ভিটি, এস সমান কি ভিটি। তাহলে এস এর মানটা কত, তার অতিক্রম কত করতে হবে 50 প্লাস এক্স না। তাহলে 50 প্লাস এক্স, এই যে 50 প্লাস এক্স ইজ ইকুয়াল টু ভি টি। এই ভি এর মান কিন্তু আমি জানি কত 17.5 টি, 17.5 আর এই যে টি। ক্লিয়ার? এবার আসো এই এক্স যেটা পাইছো, এই যে এক্স, এই এক্স এর জায়গায় আমি এটা বসাইতে পারি 1.25 টি স্কয়ার বসাইতে পারি না, সমান সমান কি হবে 17.5 টি। বুঝতে পারছি নাকি পারি নাই? আমাদের মেইন কাজ কি, একবারের অধিক অতিক্রম করতে পারবে কিনা, মানে আমাদের কত সময় পর, এই যে কার দুটি তাদের চলার পথে কতবার অতিক্রম করবে, মানে সময়ের মানটা বের করতে হবে। কিসের মান বের করতে হবে, সময়ের মান। তাহলে এখান থেকে আমি সাজায় লিখি যে 1.25 টি স্কয়ার, এটা প্লাস আর এটা পাশে পাঠাতে লিখে যাবে মাইনাস 17.5 টি, এটা হলো প্লাস, এই যে প্লাস 50 ইজ ইকুয়াল টু 0। এটা কি একটা মিডল টার্মের মতো দেখতেছে, হইতেছে না? এটা কি হইতেছে, একটা মিডল টার্মের মতো দেখা না? দেখো এই যে এ এক্স স্কয়ার প্লাস মাইনাস বি এক্স প্লাস সি, হয়েছে কিনা? তাহলে আমরা এটা কি করতে পারবো, মিডল টার্মের সূত্র দিয়ে টি এর মানটা বের করতে পারবো। কিভাবে? ক্যালকুলেটর দিয়ে বের করে ফেলেন, করেন ক্যালকুলেটর দিয়ে করতে পারি।
মুভ বাটন চাপ দেন, ইকুয়েশনে যান, মুভ বাটন চাপ দিয়ে ইকুয়েশনে যান। 5 নাম্বার ইকুয়েশন পাইছি। এর মধ্যে 3 নম্বরে দেখেন মিডল টার্ম আছে, ax² + bx + c লেখা দেখছি। তাহলে a এর মান বলতে বোঝায় 1.25, 1.25 লিখে ইকুয়াল চাপ দেন। এরপরে -17.5, -17.5 লিখে ইকুয়াল চাপ দেন। সি এর মান আছে, সি এর মান হলো 50, লিখে ইকুয়াল চাপ দেন। তো দেখেন মান বের হইছে, কত বের হইছে? প্রথম মানটা বের হইছে 10, প্রথম মানটা কত বের হইছে? 10। আচ্ছা, প্রথম মানটা হলো 10, তারপরে 4, মানে আর আছে নাই। যেহেতু এখানে দ্বিচলক বুঝাই দিতেছে দুইবার মিলিত হবে। কয়বার মিলিত হবে? দুইবার। একটা হলো 10 সেকেন্ড পর মিলিত হইছে, আর একটা কি 4 সেকেন্ড পর মিলিত হইছে। এই যে আমাদের বলছে যে কতবার একে অপরকে কতবার অতিক্রম করতে পারবে কিনা। হ্যাঁ, করতে পারছে। কতবার? একবার 4 সেকেন্ড পর, একবার। এখন কথা হলো যদি মিডল টাইমের কোশ্চেন যদি মনে হয় যে না এটা করতে তো এমনি বড় হয়ে যাবে, এইখানে লিখে দিবেন যে ক্যালকুলেটর ব্যবহার করে, ক্যালকুলেটর ব্যবহার করে। আর যদি কারো মনে হয় যে না এটা কিভাবে আসে সেটা করে দেখাবেন, তাহলে আমরা সূত্র লিখে দিতে পারি এখানে। দেখেন ax² + bx + c = 0, এই আকারে যদি কোনো সমীকরণ থাকে, এখান থেকে x এর মান বের করার জন্য সূত্র হলো যে -b ± √b² - 4ac / হলো 2a। এইটা হলো আমাদের সূত্র। এই আকারে দেখেন এই সূত্রটা মিলে গেছে। তাহলে এখান থেকে a এর জায়গায় কি আছে? 1.25, b এর জায়গায় কি আছে? -17.5, c এর জায়গায় কত আছে? 50। এই মানগুলো যদি আমি বসাই, একটা দেখাই, বলেন। মাইনাসের জায়গায় মাইনাস রাখলাম, কোথায়? হ্যাঁ, প্লাস থাকলে এই মাইনাসটা সহ ভিতর দিয়ে দিবা। তাহলে দেখেন সূত্রের মাইনাস বি লাগবে। বি কত আছে এখানে? এই যে এই অংশটা বি না? তাহলে বি এর মান বসাও যে -17.5, বি প্লাস মাইনাস বি, এই যে -b + b², এই যে +√b², b² মানে কত? -17.5 এর উপরে স্কয়ার -4ac, 4 এর মান কত আছে? 1.25, এই যে 1.25। সি এর মান কত আছে? 50, এই যে 50 / 2a, তাহলে 2 × 1.25। বুঝছি? উপরেরটা একটু কেউ একজন ভালো করে ধীরে সুস্থে এটা দেখে দেখে হুবহু ক্যালকুলেটর তুলেন তো। দেখেন, মনে করেন প্লাস দিয়ে করেন, এখানে দুইটা মান না, আপনারা একবার প্লাস দিয়ে তুলেন, এই যে শুধুমাত্র প্লাস তুলে নেন। মাইনাস ব্রেকেট দিয়ে -17.5 ব্রেকেট ক্লোজ করেন, প্লাস √ দিয়ে পুরোটা রুটের মধ্যে। আর কেউ একজন এই যে 2 × 1.25 করো তো, 2 × 1.25 হ্যাঁ, 2 × 1.25 করলে কত আসে? হ্যাঁ, 2.5। হ্যাঁ, করছো? কত আসছে উপরে? পুরোটাই কর, ভাগ দিয়ে এটা পুরোটা করে ফেল। কত আসছে? যখন প্লাস নিয়ে করছো তখন কি আসছে? 10। ঠিক একইভাবে যখন এখানে মাইনাস নিয়ে করবা তখন দেখবা কি 4 সেকেন্ড আসছে। বুঝতে পারছি আমার কথা? তো এইভাবেই মূলত এই সূত্র থেকে আসে। যদি কারো সমস্যা হয় সূত্র নিয়ে, তাহলে সরাসরি কি করবেন? ক্যালকুলেটর ব্যবহার করে লিখে ক্যালকুলেটর দিয়ে করে ফেলবেন, তখন হয়তো বা হ্যাঁ ওইটা এখন কথা হলো আপনি মনে করেন এইটা করতে গেছেন, আপনি ক্যালকুলেটর দিয়ে করবেন না, আপনি কি করছেন? খাতা কলমে করতে গেছেন। খাতা কলমে করতে যায় মনে করেন ভুল করছেন, কারো আসছে 10 সেকেন্ড, আপনার একমাত্র আসছে 15 সেকেন্ড, সেক্ষেত্রে নাম্বার কত দিবে? বলেন কত দিবে? 3। কেমন 3 দিবে? প্রশ্ন 3 বা 4 থাকলে যে 0 দিবে, কারণ উত্তরই ভুল করে ফেলছেন। মিলিত হয়েছে কত সেকেন্ড পরে? 10 সেকেন্ড পরে। কিন্তু আপনি কি করছেন? একটু বেসিক মানে স্যারে খুশি করতে যায় সূত্র দিয়ে করতে গেছেন, করে ফেলছেন কত? 15 সেকেন্ড বানায় ফেলছেন বা ভুল করে ফেলছেন। তো সেই ক্ষেত্রে তো নাম্বার পাবেন কত? 0। যদি ক্যালকুলেটর দিয়ে করেন, আরে ভাই হইছে, যে খাতা দেখবে সে জানেই না যে কইছিল নাকি কয় নাই। এখন শুনেন, যদি ক্যালকুলেটর দিয়ে করেন তাহলে কি হবে? তখন সেই ক্ষেত্রে স্যারের উপর ডিপেন্ড করবে। স্যার চাইলে সম্পূর্ণ নাম্বার দিয়ে দিতে পারে, কারণ ভুল করেন নাই আপনি। আবার স্যার চাইলে যদি নাম্বার কাটেও, সেখানে 1 নাম্বারের বেশি কাটতেও পারবেন, কারণ আপনার তো সব হয়েছে। বুঝছেন? এখন কারণ ভুল করলে কিন্তু 0, ভুল না করলে যতটুকু লিখবেন ততটুকু নাম্বার পাবেন। এটা হলো মাথায় রাখতে হবে। এই জন্য বললাম দুইটাই দেখাই দিলাম, যার যেটা ভালো লাগে করবেন। এই হলো মূলত আমাদের ক্লাস ছিল। 4 সেকেন্ড পরে একবার মিলিত হয়েছে, এরপর আবার 10 সেকেন্ড পর মিলিত হয়েছে। আগে লেখেন না। হ্যাঁ, বুঝতে পারছি, বলো। এমসিকিউ শর্ট কোশ্চেন কালকে তোমাদের গ্রুপে পিডিএফ দেওয়া হয়েছে, দেখছেন? ওই পিডিএফ এর মধ্যে যতগুলো সৃজনশীল আছে, এমনকি ওইখানে যতগুলো ক খ আছে, ওগুলো ভালো করে পড়ে যাবে। ওগুলো আপনাদের সব গাইডের থেকে দেওয়া আছে। আর যদি ফলো করতে চান তাহলে আপনারা দার্সুন ফলো করবেন। কি করবেন? দার্সুনের যে টেস্ট পেপারটা আছে না, দার্সুনের টেস্ট পেপার, এটা হলো প্রথম কাজ। সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ হলো আলফাতা সাজেশনটা ফটো করা। আলফালা কি আলফাতা,
এই আলফাটা সাজেশনের মডেল টেস্টগুলো আছে না আপনাদের মডেল কোশ্চেনগুলো? ও আচ্ছা, লেকচার, সরি, এটা হলো লেকচার। খেয়াল করেন লেকচারে যে মডেল কোশ্চেনগুলো আছে না, এইটা একটু ভালো করে দেখে যাবেন, কারণ এখান থেকে কোশ্চেন আসতেছে এবার। বুঝছেন আমার কথা? সো মডেল টেস্টের কোশ্চেনগুলো ভালো করে দেখা যাবেন। এমসিকিউর ব্যাপারটা বলি, এমসিকিউর ক্ষেত্রে মডেল টেস্টের প্রথম 5টা মডেল টেস্ট, প্রথম 5টা এমসিকিউ, এই 5টাই তো পড়ে যাবি। বুঝছেন আমার কথা? ম্যাথে ছিল 10টা, হ্যাঁ বল। এই পাঁচটা মডেল টেস্টের এমসিকিউ পড়া মানে কয়টা এমসিকিউ পড়া? 225টা এমসিকিউ পড়া না, 125টা এমসিকিউ পড়া। তো 125টা এমসিকিউ তো তুই যদি 30টা কমন চাস তাহলে আর কেমন কি 125টা এমসিকিউ পারার কথা কি? আচ্ছা, আর্নের ব্যাপারটা হলো এটা তোরা পরীক্ষা শেষ করে তারপরে আমরা মূলত কিছু প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি, সেটা হলো আমরা চায়না থেকে ইম্পোর্ট করতেছি, মানে আমরা নিজেরাও যাব, নিয়ে আসবো সবকিছুর ব্যাপারে। সো এটা হলো সবারই নিয়ে কাজ করার ব্যাপারে। অলরেডি আমাদের ওইখানে মনে হয় 70 জন জয়েন হয়ে গেছে নাকি? যেটাই হোক, তোদের পরীক্ষা শেষ করে আস্তে আস্তে সব জানতে পারবি, গ্রুপে যেহেতু আসতে জানতে পারবি। হ্যাঁ আচ্ছা, যেটাই হোক ভালো হয়েছে। এটা আমরা সম্পূর্ণ সবারই নিয়ে কাজ করার চেষ্টা করছি, মানে আমাদের অলরেডি ওইখানেও এজেন্ট তৈরি হয়েছে, আমরা নিজেরাও যাব, আবার ওইখান থেকে প্রোডাক্ট নিয়ে আসবো, সবাই প্রোডাক্ট নিয়ে কাজ করবে। এটা হলো আমাদের মূলত কাজ থাকবে হলো ইলেকট্রনিক্স জিনিসগুলো অথবা গ্যাজেট নিয়ে কাজ করা, এটা হলো কাজ। সাজেশন বলতে স্লাইডে যা পড়েছি সব, এখানে সাজেশন আর কি দিবে, সবগুলা করে যাবে। এখানে আর কোনো কিছু নাই। হ্যাঁ, এটা পিডিএফ দিয়ে, হ্যাঁ, স্টার সবগুলো স্টার ছিল না।